শুরুতে আমরা গ্যাংহাই নামের একটা লোককে দেখি, যে কিনা ফুল স্পিডে একটা যুদ্ধরত এলাকায় যাচ্ছিল। তার পিঠে ছিল একটা ইমার্জেন্সি হসপিটাল ব্যাগ। তো তার সম্পূর্ণ পরিচয় আমরা কিছু সময় পর পাবো। আপাতত সে যখন যাচ্ছিল তখন তার বাইকের সাইডে একটা বম পড়ে, যার ফলে গ্যাংহাই ছিটকে গিয়ে পড়ে। কিন্তু সে তাও নিজেকে সামলে একটা জায়গায় আসে যেখানে অনেকগুলো মানুষ আতঙ্কের মধ্যে ছিল। তার সাথে অনেকেই অসুস্থও ছিল। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা একটা মেডিকেল মিটিং দেখতে পাই, যেখানে হেলথ মিনিস্টার কাং বলছিল কোরিয়ার এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে, কিন্তু ডাক্তাররা কিছু করতে পারছে না। আমরা সবাই জানি ট্রমা বিভাগের কাজ হচ্ছে ইমার্জেন্সি রোগীদেরকে চিকিৎসা দিয়ে বাঁচানো। তাহলে এখন ট্রমা সেন্টারের কি খবর? তারা কেন কিছু করতে পারছে না? আপনারা তো নামি দামি হসপিটালের ডিরেক্টরস, কিন্তু আপনারা আপনাদের হসপিটালের জন্য কি করছেন? আর মিস্টার হানমিন, আপনি কি করলেন? আপনি সরকার থেকে কত ফান্ডিং পেয়েছিলেন হ্যাংকক ইউনিভার্সিটি ট্রমা ইউনিটের জন্য? কি হলো, মনে পড়ছে না? তাহলে আমি বলছি, আপনি 10 বিলিয়ন ওন পেয়েছিলেন। কি করেছেন এত ফান্ডিং দিয়ে? ট্রমা ইউনিটের তো কিছুই করতে পারলেন না। সব টাকা শুধু শুধু নষ্ট হয়ে গেল। হানমিন বলে, আমার হাতে সব থাকলে আমি আমাদের ট্রমা ইউনিটকে অনেক সুন্দর করে চালাতাম। কিন্তু আমাদের এখানে যে ডাক্তার, উনি তো কাজ করতে গিয়ে বেহুশ হয়ে যান। তাই এখন আর কে আসবে ইউনিটে? মিনিস্টার বলে, আসবে, আমি একজন মানুষকে জানি। তাকে আমি ডেকেছি অনেক দূর থেকে, সে আসছে। খুব জলদি তার সাথে দেখা হবে। অন্যদিকে আমরা গ্যাংহাইকে দেখি যে ফুল অ্যাটিটিউড নিয়ে আসে হসপিটালে, অর্থাৎ তাকেই ডেকে আনা হয়েছে। এবার আমরা ট্রমা টিমের আরেকজন ডাক্তারকে দেখি, যার নাম জায়ন। তো এই বেচারাকে আপনারা ফুল সিরিজের মধ্যে দুটি কাজই করতে দেখবেন। এক, দৌড়ের উপরে থাকা, আর দুই হচ্ছে সবসময় স্ট্রেসের মধ্যে থেকে চিৎকার করে ওঠা। তবে আমার কাছে একে বেশ ভালো লেগেছে। যাই হোক, জায়নের কাছে কল আসে একজন ট্রমা পেশেন্ট এসেছে যার সিরিয়াস ইনজুরি আছে। তাই জায়ন দৌড়ে যেতে থাকে ট্রমা ইউনিটে। সেখানে বসে বসে বার্গার খাচ্ছিল গ্যাংহাই। তো গ্যাংহাই দেখে জায়ন দৌড়ে ট্রমা টিমের দিকে যাচ্ছে, তাই সেও উঠে পড়ে খাবার রেখে। এদিকে জায়ন দৌড়ে আসে ট্রমা পেশেন্টের কাছে। তার বিপি তো খুব লো ছিল, প্রায় সে মারা যাবে যাবে অবস্থা। তো জায়ন দেখে লোকটাকে চাকু মারা হয়েছে, তার উপর হার্টের পাশেই রক্ত জমে গিয়েছে। জায়ন বলে, হার্ট সার্জনকে ডাকো তাড়াতাড়ি। কিন্তু সবাই বিজি ছিল অন্য কেসে। এখন জায়ন বুঝতে পারছিল না সে কি করবে, আগে চাকু বের করবে নাকি করবে না, আর এই রক্ত কিভাবে সিরিঞ্জ দিয়ে বের করবে। তারপরে সে নিজেকে নিজে বলে, না আমি এটা তো পারবো, কি এমন বড় ব্যাপার। এবার সে নিজেকে শক্ত করার চেষ্টা করলেও খুব ভয় পাচ্ছিল। লিটারেলি তার হাত কাঁপছিল। এই জন্য আমি বলেছি জায়ন হচ্ছে স্ট্রেস মাস্টার। তো জায়নের এত কাঁপাকাঁপি দেখে গ্যাংহাই এসে আগে চাকু বের করে। জায়ন চিৎকার করে উঠে ভয়ে। তারপর তার হাত থেকে সিরিঞ্জ নিয়ে গ্যাংহাই রক্তটা বের করে আনে, আর তার সাথে সাথে বিপি নর্মাল হয়ে যায়। জায়ন বলে, কে আপনি? গ্যাংহাই তার পরিচয় দেওয়ার আগে জায়নকে কোরিয়ান ওয়াশ করে, মানে তাকে বলে, লজ্জা করছে না? ইমার্জেন্সি ট্রমা টিমের ডাক্তার হয়েও সামান্য একটা কাজ করতে হাত কাঁপছে। জায়ন বলে, না আমি আসলে এনাস, অনকল সার্জন। গ্যাংহাই বলে, কি মজা চলছে এখানে? জায়ন বলে, আপনি কি ডাক্তার? যাই হোক, আপনি যেই হন না কেন এখন যান, আমাদের অনেক কাজ আছে। গ্যাংহাই বলে, এই পেশেন্টের আরও ট্রিটমেন্ট চাই। মিস্টার এনাস, বলো কি করবে? জায়ন বলে, আপনি ভুল বলছেন, আমার নাম জায়ন। গ্যাংহাই বলে, ছাড়ো, আমার জন্য তোমার নাম এনাসই ঠিক আছে। তো এখন বলো, রুগীর মধ্যে কী সমস্যা আছে? জায়ন বলে, যেহেতু রুগীকে চাকু দেওয়া হয়েছে তাই জখমের গভীরতা দেখতে হবে, সিটি। সিটি বলে জায়ন আটকে যায়। তখন গ্যাংহাই বলে, আমি আসার সময় দুইজন লোকের কথা শুনেছি যে এটা অর্ধেক চাকুর আঘাত, তাই ঘা বেশি গভীর হবে না। তার মানে এটা দাঁড়িয়েছে পেশেন্টের লো বিপি আর বেহুশ থাকার কারণ চাকু নয়, বরং হার্টের সমস্যা। গ্যাংহাইয়ের এত ক্লিয়ার কাট সলিউশন দেখে জায়ন বেশ সারপ্রাইজড হয়। এবার সার্জারির জন্য গ্যাংহাই তাদেরকে রেডি হতে বলে। অন্যদিকে গ্যাংহাইকে নিয়ে সারা হসপিটালের সমালোচনা শুরু হয়। তাদের মধ্যে গ্যাংহাই নিজ হাতে মৃত্যুর পথযাত্রীকেও বাঁচিয়ে আনতে পারে। এদিকে ডাক্তার হাংকে কল করে জুনিয়র ডাক্তার ইয়াং। ইয়াং বলে, হ্যালো ডাক্তার, ট্রমা ইউনিটের মধ্যে আপনি হচ্ছেন অনকল সার্জন, আর এখন একজন মারাত্মক সিরিয়াস পেশেন্ট এসেছে, তাই প্লিজ তাড়াতাড়ি আসুন। হাং তো রাগারাগি করে বলে, আমি এখন পারবো না আসতে, অন্য কোথাও পাঠাও। তখন সেখানে গ্যাংহাই এসে ইয়ংকে বলে, কি সার্জনকে ডাকছো নাকি গার্লফ্রেন্ডকে রিকোয়েস্ট করছো? তোমার কথা বলার ধরন তো এমনই লাগছে, দাও আমি বলছি। তো গ্যাং কল ধরে কিছু কথা না বলে হাংয়ের আজে বাজে কথা শুনে। গ্যাংহাই বলে, আমি তোর বাবা, চিনতে পারছিস না? না চিনতে পারলে হসপিটালে এসে দেখে যা।
এক মুহূর্তের মধ্যে যদি তুই হসপিটালে হাজির না হস তাহলে তোর কি হাল আমি করব কল্পনাও করতে পারবি না। তোর সাহস কত বড়, তোকে টাকা দিয়ে অনকল সার্জন রাখা হয়েছে আয়েশ করবি বলে? এই মুহূর্তে এখানে আয়, আমি সময় দেখব। হাং এরপর স্যার স্যার বলে দৌড়ে হসপিটালে আসে আর ভাবে কি নতুন মুসিবত আসলো কে জানে। তো এদিকে অপারেশন রুমে এসে গ্যাংহাই বলে এটা অপারেশন রুম নাকি স্টোর রুম। জায়ন বলে আসলে ফান্ড পাওয়ার পর একবার ঠিক করা হয়েছিল কিন্তু আবারও নষ্ট হয়ে গিয়েছে। গ্যাংহাই বলে ট্রমা টিমের হেডকে। জায়ন বলে কেউ না। গ্যাংহাই বলে ও বুঝতে পেরেছি, এটা কোনো ট্রমা সেন্টার না বরং অনাথ আশ্রম, তাই তো যার যা ইচ্ছা তাই করে যাচ্ছে। জায়ন বলে না স্যার, আসলে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট হেল্প করে জড়িতে। গ্যাংহাই বলে হ্যাঁ বুঝেছি, এখানকার ট্রমা ইউনিট নিজেই বড় ট্রমাতে আছে। তখন সেখানে দৌড়ে ডাক্তার হাং আসে, এসে বলে স্যার স্যার আমি এসে গিয়েছি, আপনার সাথে আমার কলে কথা হয়েছিল। গ্যাংহাই খুব কুল মুডে বলে তো এখন ডেটে চলো। তুমি তো এমন ভাব নিয়ে বলছো যেন তুমি আমার গার্লফ্রেন্ড। হাং বলে না স্যার সরি। গ্যাংহাই বলে পেশেন্ট বাঁচাতে এসেছো তাই না, তাহলে এখানে গল্প স্বল্প রাখো আর পেশেন্ট বাঁচাও। তো এরপর অপারেশন শুরু হয়, কিন্তু তার মাঝখানে অ্যানেস্থেসিয়া দিয়েছে যে ডাক্তার তাকে ইচ্ছে মতন ধোলাই করে গ্যাংহাই, কারণ এই অ্যানেস্থেসিস্ট ভুল ডোজ দিয়েছে। তাই গ্যাংহাই বলে তুই এই ভুল করার পরও নিজেকে ডাক্তার দাবি করিস, আমি যেন তোকে হসপিটালের আশেপাশেও আর না দেখতে পাই। আর একে বাদ দিয়ে একজন পড়ালেখা জানা শিক্ষিত অ্যানেস্থেসিস্ট ডাকো। তো ডাক্তারদের রুমে 3জন ডাক্তার কথা বলছিল যে আমাদের হসপিটালে একজন সার্জন এসে এইভাবে অপমান করছে, তো আমাদের অ্যানেস্থেসিস্টকে। সত্যি পাগল মনে হয় এই শর্ট টেম্পার লোককে। তো এখন কে যাবে তার অপারেশনে? আরেকজন ডাক্তার বলে একজনই তো আছে, ডাক্তার পার্ক। এবার অ্যানেস্থেসিস্ট পার্ককে কল করে ডাক্তার বলে পার্ক তাড়াতাড়ি আসো, একটা এমার্জেন্সি কাজ আছে। পার্ক বলে আমি এখন না আসলে হয় না। ডাক্তার বলে তুমি আমাদের হসপিটালের স্টুডেন্ট, তাই তোমাকে আমাদের কথা শুনতেই হবে, এখনই আসো বলছি। তো এবার সার্জারি শুরু হয়। অন্যদিকে গ্যাংহাইয়ের জন্য ওয়েলকাম সিরিমনি রাখা হয়, তাই হলে হেলথ মিনিস্টার সহ বাকি অনেক ডাক্তাররা আসে। কিন্তু এদিকে গ্যাংহাই একেবারে প্রায় 2 ঘন্টা ধরে সার্জারি করে। সার্জারি শেষে জায়ন বলে এত সময় টানা কাজ করে গেল, বাপরে কি সার্জন। গ্যাংহাই বলে তোমার জন্য 10 মিনিট বেশি লেগেছে, কারণ আমার অ্যাসিস্ট্যান্টই একটা গাধা। জায়ন বলে স্যার আমি এতটাও গাধা না। গ্যাংহাই বলে আমার একটা সিরিমনি ছিল কিন্তু তোমার জন্য লেট হয়ে গেলাম। তো লেট হয়েছি যখন পেশেন্টের হুঁশ আসা পর্যন্ত অপেক্ষাই করি। জায়ন বলে না স্যার প্লিজ যান, হেলথ মিনিস্টার অপেক্ষা করছে। অন্যদিকে হেলথ মিনিস্টার বলে সমস্যা নেই, আমি আরও একটু অপেক্ষা করছি। তখন সেখানে আসে গ্যাংহাই আর সব ডাক্তাররা বলাবলি করে দেখো দেখো টাইমের কোনো ভ্যালুই নেই, দেখোই মনে হচ্ছে রকচটার লোক। ডিরেক্টর বলে ডাক্তার প্লিজ মিনিস্টারকে সরি বলে দিয়েন, অন্তত একটু হাই তো বলেন। কিন্তু গ্যাংহাই বলে উনি আপনার মতন না, উনি সব বুঝেন, বলে বুঝাতে হবে না। ডিরেক্টর ভাবে কি ডাক্তার কপালে জুটলো যে ডিরেক্টরকেও ধুয়ে দিচ্ছে। এরপর গ্যাংহাই মাইকে বলে আমাকে ডিরেক্টর বলছে আপনাদেরকে সরি বলে কথা শুরু করতে, কিন্তু আমি এটা করতে পারবো না। সব ডাক্তাররা বলে বাহ, লেট করে এসেও সরি বলবে না। গ্যাংহাই বলে সত্যি বলতে সরি তো আপনাদের বলা উচিত আমাকে, আমাকে এরা ডেকেছে ট্রমা ইউনিটের ডাক্তার হিসেবে, বলেছিলেন নতুন করে সব শুরু করতে। কিন্তু আমার মনে হচ্ছে এনারা কাজের ডাক্তার চায় না, বরং নামের ডাক্তার চায়। আর আমি ফিল করতে পারছি এরা হয়তো আমাকে এখানে ডেকেছে ট্রমা ইউনিটকে চিরজীবনের মতন বন্ধ করাতে। এখন ডিরেক্টর বলে আরে ডাক্তার প্লিজ এদিকে আসুন, আর বলবেন না। তখন সেখানে বসে থাকা ডাক্তার রিম বলে এই যে আপনাকে কিছু বলার আছে। গ্যাংহাই বলে হ্যাঁ কি? রিম বলে আপনি এই যে কথাগুলো কাজের প্রথম দিনেই বলছেন, আপনার মনে হচ্ছে না ভুল করছেন? গ্যাংহাই বলে হ্যাঁ ডাক্তার বিম। রিম বলে আরে আপনি ভুল বলছেন আমার নাম। গ্যাংহাই বলে আপাতত আপনার নাম ইম্পর্টেন্ট না, যাই হোক আমি দেখেছি এই সুনামধন্য হসপিটাল আসলে কতটা ডুবে আছে। এই ট্রমা টিমে এমন একজন ডাক্তারকে পাঠানো হয়েছে যার ট্রমা সামলানোর নলেজ জিরো, যে নিজেই ভয়ে কাঁপছিল। তাকে আসলে পাঠানো হয়েছে রুগীকে বাঁচাতে নয়, বরং রুগীকে আদর করে মারতে পাঠানো হয়। এই পুরো সিস্টেমটা টাকার উপর চলছে, তাই তো ডাক্তাররা টাকার বিনিময়ে পেশেন্টকে কেয়ার করছে না। তবে আমি ট্রমা ইউনিটকে বদলাবো, আর এইভাবে বদলাবো যা আপনারা ভাবতেও পারছেন না। একজন এনআস ডাক্তার ট্রমা ইউনিটের মধ্যে পাঠিয়েছিলেন, আর পরে আমি ওই রুগীকে বাঁচাতে 2 ঘন্টা সার্জারি করে এসেছি, সেজন্য লেট। তো সরি তো আমি বলবো না, পারলে আপনারা দলে দলে এসে সরি আমাকে বলুন। কি হেলথ মিনিস্টার, আপনি আমার সাথে আছেন তো? মিনিস্টার বলে হ্যাঁ, আমার সম্পূর্ণ সাপোর্ট তোমার সাথে আছে। এবার গ্যাংহাই সবাইকে ওয়াশ করে ওখান থেকে হিরো হয়ে চলে যায়। এদিকে জায়নকে পার্ক বলে তুমি জানো তোমার নিকনেম কি দিয়েছে ডাক্তার গ্যাংহাই? জায়ন বলে কি বলছো ভাই, শুনেই তো ভয় করছে। পার্ক বলে হ্যাঁ, এনাস বলে ডাকছিল তোমাকে। আমি বুঝতে পেরেছি ডাক্তার তোমাকে পছন্দ করেছে,
তাই দেখো তার ট্রমা টিমে অ্যাসিস্ট্যান্ট তুমিই না হয়ে যাও। জায়ান বলে, আরে ভাই এরকম ভয়ঙ্কর কথা বলো না। তুমি জানো তো আমি নিজেই ট্রমাটাইজ হয়ে যাই এইসব দেখে। আর এই ট্রমা সেন্টারের মধ্যে কত লম্বা লম্বা সার্জারি থাকে, আমি পারবো না এসব। তখন কল আসে জায়নের আর সে আবারও রানিং রেসে লেগে পড়ে। তার দৌড় দেখতে দেখতে 5 মিনিট এখানেই শেষ। অন্যদিকে গ্যাংহাই আসে তার পেশেন্ট দেখতে, কিন্তু নার্স অ্যালাউ করছিল না, কারণ গ্যাং তার ডাক্তারি আইডি কার্ড দেখাতে পারেনি। তখন বলে, আর আমি পেশেন্টের নাম জানি না, কিন্তু ওই ডাক্তারকে জানি যে পেশেন্ট এনেছিল, তার নাম এনাস। এবার নার্স বিরক্ত হয়, কারণ সে ভাবছিল গ্যাংহাই মজা করে সময় নষ্ট করছে। তখন সেখানে এনাস এসে বলে, ডাক্তার একটা এমার্জেন্সি কল এসেছে আপনার। একজন মানুষ পাহাড় থেকে পড়ে সেখানে মারাত্মক আহত হয়েছে, তাই তাকে হসপিটালে আনার সময় হবে না। গ্যাংহাই বলে, হ্যাঁ তো কি হয়েছে, চলো আমরা সেখানে গিয়ে ট্রিটমেন্ট করে আসি। হেলিকপ্টার আসছে? জায়ান বলে, হ্যাঁ আসবে। কিন্তু কি বললেন আপনি? আমরা মানে? আপনি আর কে? গ্যাংহাই বলে, আমি আর তুমি। যাও ট্রমা ব্যাগ সাথে নিয়ে আসো, আমি পেশেন্টকে দেখে আসছি। জায়ন কিছু বলার আগে গ্যাংহাই চলে যায়, আর জায়ন বেচারা ফেসে যায় এক নতুন ট্রমায়। এবার গ্যাংহাই যখন আইসিইউতে আসে তখন সেখানে নার্স জাংমি আসে, মানে যে আগে গ্যাংহাইকে মানা করেছিল যেতে। জাংমি বলে, আরে তুমি এখানে কি করছো? এখানে শুধু মেডিকেল প্রফেশন এলাও। গ্যাংহাই বলে, আরে তো আমিও তো একজন ডাক্তার ভাই, তুমি কে? জাংমি তার আইডি কার্ড দেখায় আর গ্যাংহাইকে যেতে বলে। তখন গ্যাংহাই বলে, আরে আমার জন্য সে আইসিইউতে আছে, তাই তাকে দেখতে দাও। এবার জাংমি কল্পনা করে গ্যাংহাই একজন গ্যাংস্টার আর সেই লোকটাকে মেরেছে, তাই জাংমি আর গ্যাংহাই একে অপরের সাথে হাতাহাতি শুরু করে। আর গ্যাংহাই বলে, কি বেয়াদব মেয়ে রে বাবা, আমাকে ধরছে, দাঁড়া আমি দেখাচ্ছি মজা। তো সেখানে জায়ুন এসে বলে, না না আমি কিছু দেখিনি। গ্যাংহাই বলে, বুকা গাধা, ভুল বুঝছো, একে থামাও এসে। জাংমি বলে, ডাক্তার ও হচ্ছে গ্যাংস্টার, পুলিশ ডাকো। জাহিন বলে, আরে না উনি ডাক্তার বায়েক গ্যাংহাই। এবার জাংমি বেশ লজ্জা পায়, সরিও বলে। গ্যাংহাই বলে, আমি গ্যাংস্টার তাই না? আসলে আমার মনে হচ্ছে তুমি এখানকার গ্যাংস্টার। জাংমিও বলে, না আপনি ওইভাবে বলেছেন তাই আমি ভুল বুঝেছি, সরি সরি। গ্যাংহাই বলে, আচ্ছা তো নার্স জাংমি, আজ থেকে তোমাকে আমি ডাকবো গ্যাংস্টার বলে। তো বেচারি নার্স হতে এসে গ্যাংহাইয়ের কাছে কি হয়ে গেল। তারপর গ্যাংহাই তার পেশেন্টকে দেখে। পেশেন্ট বলে, আমি জেল থেকে পালাতে এসব করেছি, ভেবেছিলাম মারাই যাব, কিন্তু আপনি আমার মতন মানুষকেও বাঁচিয়ে নিলেন, ধন্যবাদ ডাক্তার। গ্যাংহাই বলে, তুমি কেমন মানুষ আর কি করো সেটা নিয়ে আমার সমস্যা নেই, আমি একজন ডাক্তারের ডিউটি পালন করেছি। তো তুমি জানো তোমার ভাগ্য ভালো যে আমি তোমার ট্রিটমেন্ট করেছি, না হলে কোনো এনাসের হাতে পড়লে এতক্ষণে নরকে থাকতে। আর আমি শুনেছি সেখানে খুব গরম হয়। তো গ্যাংহাই জায়ুনকে টিজ করছিল। তারপর জায়ুনকে ধরে বলে, আরে এই ডাক্তার কিন্তু তোমাকে বাঁচাতে নিজের পুরো জান লাগিয়ে দিয়েছিল, হ্যাঁ তাকে কিন্তু ভুলবে না। জায়ুন মনে মনে বলে, আরে ভাই এত বেজ্জত তো আমার লাইফেও কেউ করেনি। এরপর কল আসে হেলিকপ্টার থেকে, তাই গ্যাংহাই জাংমিকে বলে, হে গ্যাংস্টার, পেশেন্টকে আধা ঘন্টা পর পর দেখবে। এই কথা বলে সে আর জায়ুন দৌড়ে চলে যায়। আর পেশেন্ট বলে, তুমি কি গ্যাংস্টার? জাংমি হেসে বলে, আরে ওইটা আমার নিকনেম। তো তারপর তারা হেলিকপ্টারের কাছে আসে, কিন্তু জায়ন যেতে চায় না। গ্যাংহাইও তাকে নিয়েই যাবে, তাই সে জায়নকে টেনে টুনে হেলিকপ্টারে তোলে। জায়ন ভেতরে গিয়ে চিৎকার করে বলে, আমাকে কেউ বাঁচাও, আমি যাব না, প্লিজ কেউ আমাকে বাঁচাও। এরপর গ্যাংহাই জায়নকে বলে, কি ব্যাপার এনাস, পেশেন্টের জান বিপদে আছে নাকি তোমার জান? জায়ন বলে, স্যার আমি উঁচুতে উঠতে ভয় পাই প্রচুর। এরপর পাইলট জানায় সামনে আর যাওয়া যাবে না, আবহাওয়া খারাপ। ওইদিকে পেশেন্টের হাতেও সময় কম। গ্যাংহাই সিট বেল্ট খুলে বলে, তাহলে আর কোনো চয়েস নেই। জায়ন ভয় পায় যে আবার কোন ট্রমা তাকে দিবে কে জানে। গ্যাংহাই এসে পাইলটকে বলে, আমরা আর আগে যেতে পারবো না? আমার কথা শুনো, আমার মনে হচ্ছে পারবো। তো এরপর দেখা যায় গ্যাংহাই নিজেই এবার ডাক্তার থেকে পাইলট হয়ে গিয়েছে। সে সত্যি সত্যি হেলিকপ্টার চালিয়ে আরও সামনে আসে, আর পাইলট নিজেও শকড হয়ে থাকে। এরপর গ্যাংহাই জায়নকে বলে, আরে অস্বাভাবিক থেকে স্বাভাবিক হয়ে রেডি হয়ে যাও, আমরা এসে পড়েছি, নিচে যেতে হবে। জায়ান তো ভয়ে ভয়ে কাঁপতে থাকে, কি করবে না করবে বুঝতেই পারে না। কিন্তু সে নিজেও জানে না গ্যাংহাই এবার তাকে নিয়ে ঝুলে ঝুলে নিচে যাবে, বেচারা। তো হেলিকপ্টারের দরজা খুলতেই জায়ন বলে, না না আমি যাব না, বন্ধ করুন এটা, আমি মরতে চাই না স্যার, আমি তো বিয়ে প্রেম কিছুই করিনি, প্লিজ স্যার আমি মরতে চাই না। তো গ্যাংহাই একবার জায়নকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলে, আরে এনাস, যদি নিচে তোমার ফ্যামিলি হতো তখন কি করতে? এবার জায়ন বাধ্য হয়ে এগিয়ে আসে, আর এই সুযোগে গ্যাংহাই তাকে টেনে কাঁধে আনে। পাইলট বলে, ডাক্তার আপনি ঝাঁপ দেওয়ার কথা ভাবছেন না তো? গ্যাংহাই বলে, কেন, তোমার কি মনে হচ্ছে? এই কথা বলে সে জায়ন সহ দড়ি নিয়ে নিচে ঝাঁপ দেয়। বেচারা জায়নের ভয়ঙ্কর রকমের চিৎকারকে দেখে আর
গ্যাংহাই একেবারে পাহাড়ের মধ্যে নামে জায়নকে নিয়ে। পরে সে পেশেন্ট দেখে আর বলে এর মাথায় ইঞ্জুরি আছে, তাই সময় কম, অপারেশন করতে হবে, তাই একে হেলিকপ্টারে তোলা হোক। জায়ন ভেবেছে হসপিটালে নিয়ে করবে, কিন্তু না, গ্যাংহাই বলে মাথা কিন্তু হেলিকপ্টারই খুলবো, মানে পেশেন্টের মাথা। জায়নের এমনিতে ভয়ে হাত পা কাঁপছে, তার উপর গ্যাংহাই বলে পেশেন্টের মাথার চুল ফেলে দাও, আর কত জীবন উঁচুতে ওঠার ভয়ে থাকবে, এখন পেশেন্টের উপর নজর দাও। জায়ন বেচারা না কিছু বলতে পারছে আর না কিছু সহ্য করতে পারছে। পরে সে খুব কষ্ট করে চুলগুলো ফেলে। পাইলট বলে, ডাক্তার আপনি এখানেই সার্জারি করবেন? গ্যাংহাই বলে, হ্যাঁ, যেতে যেতে 15 মিনিট লাগবে, আর হসপিটালে অ্যাডমিট করতে আরও অনেক সময় যাবে। ততক্ষণে রুগী আকাশের টিকিট কেটে ল্যান্ড হয়ে যাবে, তাই কোনো উপায় নেই, এখানেই কাজ করতে হবে। জায়ন বলে, ডাক্তার বায়াক, আমার মনে হচ্ছে এখানে ওইসব করা ঠিক হবে না। মানে কিভাবে করবেন এখানে? গ্যাংহাই বলে, এটা আমার নতুন কাজ না, আরও আগে আফগানিস্তানে এরকম অনেক কাজ করেছি। তো দেখা যায় গ্যাংহাই আফগানিস্তানে গাড়ির মধ্যেও একজনের মাথায় সার্জারি করেছে, তাও আবার গ্রিল মেশিন দিয়ে, কারণ কিছু তখন ছিল না এটা ছাড়া। আজও সে হ্যান্ড হ্যামার দিয়ে বলে, এটা স্যানিটাইজ করো। জাইন বলে, মানে এটা দিয়ে কি করবেন? ওহ না ডাক্তার, খুব ভয়ঙ্কর ব্যাপার হবে এটা, কিন্তু প্লিজ এরকম করবেন না। গ্যাংহাই বলে, মুখ বন্ধ রাখো আর শক্ত করে ধরে রাখো, কোনো ভুল হলে নিচে ফেলে দিব তোমাকে। জায়নের তো অবস্থা খারাপ হয়ে যায় গ্যাংহাইয়ের উটপটাং কাজ দেখে। এরপর গ্যাংহাই পেশেন্টকে নিয়ে ল্যান্ড করে। নার্স জাংমিও সেখানে আগে থেকে আসে পেশেন্টকে নিবে বলে। পরে যখন তার হসপিটালে আসে তখন আরেকজন নার্স জানায় অ্যানেস্থেসিস্ট কল ধরছে না, আসবে না। গ্যাংহাই বলে, ওই কাচ্চুর শয়তান ইচ্ছে করে আসছে না, আমি তাকে মেরেই ফেলবো কোনদিন। একে কিভাবে মারলে বেস্ট হবে বলো তো? জাংমি বলে, তাকে তো পরে মারা যাবে, কিন্তু এখন একজন অ্যানেস্থেসিস্ট চাই। গ্যাংহাই বলে, এই কাচ্চুরকে আর আমার ডিপার্টমেন্টেই চাই না, অন্য কাউকে ডাকো, ওই যে পার্ক আছে না, তাকে ডাকো। জাংমি বলে, স্যার তাকে আনা সম্ভব না, সে 4th সেমিস্টারে আছে। গ্যাংহাই বলে, তো কি হয়েছে, ডাকো তাকে, যাও। জাংমি বলে, স্যার আমরা তাদেরকে এই সময় ডিস্টার্ব করি না, যাতে করে পড়াশোনা করতে পারে। গ্যাংহাই বলে, তো আমাদের হাতে কোনো উপায় আছে এখন? তুমি তাকে ডাকবে নাকি আমি ডাকবো, কোনটা? আর আমি ডাকলে কিন্তু কোনো রিকোয়েস্ট করব না, কান ধরে নিয়ে আসবো, ভেবে দেখো। তো এরপর পার্ককে কল করে কোনো মতে রাজি করে আসার জন্য। এবার সার্জারি শুরু হয়, কিন্তু সেখানেও গ্যাংহাই নিজের মতন করে সব শুরু করে। সে কারোর জন্য কোনো অপেক্ষাই করে না। জায়ন বলে, দেখবো এবার কি জাদু করে দেখায় উনি, আমার তো হার্টবিট বেড়েই যাচ্ছে এইসব দেখে। অন্যদিকে ডাক্তার হান এসে জাওমিনকে বলে, দেখলে তুমি, এই সাইকো প্রথম দিনই হেলিকপ্টার নিয়ে এসেছিল। জাওমিন বলে, হ্যাঁ দেখেছি, তার সাথে জায়নও গিয়েছিল। ডাক্তার হান বলে, কি বলছে কি, জায়ন হেলিকপ্টার চড়ে গেল, তা ওই পাগলের সাথে? সত্যি কি জাদু করছে নাকি? এক নাম্বার ভীত জায়নকেও এখন তার মতন পাগল করে দিবে মনে হচ্ছে। অন্যদিকে ডিরেক্টর তার একজন পার্টনারকে বলে, আমি কি করব বুঝতে পারছি না। ডাক্তার বলে, আমি শুনেছি ডাক্তার গ্যাংহাই রুগীদেরকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে, আর সে রুগী বাঁচাতে তাদের পেছনে টাকা পানির মতন খরচ করে। তার মানে হলো এই ডাক্তার যতদিন রুগী বাঁচাবে আমাদের পকেট তত খালি হবে। ডিরেক্টর বলে, হ্যাঁ, কিন্তু মন্ত্রীর আদেশ, তাই তাকে না রেখে উপায় নেই। কিন্তু আমি ভেবেছিলাম তাকে মিট করে বলবো তোমার বেতন কম হবে, তাই এটা শুনে হয়তো ডাক্তার গ্যাংহাই চলে যাবে। তখন আমি যখন দেখা করি তখন জানো কি হয়েছে? এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় গ্যাংহাই আসে ডিরেক্টরের সাথে কথা বলতে। গ্যাংহাই বলে, আপনাকে একটা কথা বলি, এই যে দামি কোট, দামি ঘড়ি, দামি জুতা আমি পরছি না, এসব কেনার জন্য আমার কাছে যথেষ্ট টাকা আছে। ডাক্তারের সাদা কোট পরার জন্য আমি টাকার চিন্তা করিই না। তো মূল কথা হচ্ছে আমি টাকার জন্য ডাক্তারি করছি না, আমার ডিউটি এটা, তাই সেটাই করছি। ডিরেক্টর বলে, তো তোমার কাছে টাকা আছে, ডিউটি করার নলেজ আছে, নেই শুধু ভদ্রতা। গ্যাংহাই বলে, হ্যাঁ, ভদ্রতা দেখানোর জন্য ভদ্র মানুষও তো দরকার। তো বর্তমানে ডিরেক্টর বলে, এইভাবে আমাকে সে অপমান করলো। ডাক্তার বলে, আমরা কোনো এক কাজের মধ্যে তাকে বাহানা করে বের করে দিই। অন্যদিকে অপারেশন চলছে আর জায়ুন ভাবছে, আরে এই লোকের তো হাতই নড়ছে না, একটা মানুষ এত পারফেক্ট কিভাবে হতে পারে। দেখো 2 ঘন্টার মধ্যে সব করে ফেললো। তারপর বাইরে হাত ধোয়ার সময় গ্যাংহাই বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমার ফ্যান হয়ে গিয়েছো। জান বলে, না না, তেমন কিছু না, আপনি আসলে জিনিয়াস। গ্যাংহাই বলো, তো কি করবে, এভাবে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে দৌড়াবে, নাকি আমার ডিপার্টমেন্টে আমাকে ফলো করবে? জায়ন এই কথাটা প্রথমে প্রসেস করতে পারে না, কিন্তু যখন বুঝতে পারে গ্যাংহাই তাকে ট্রমা টিমে যোগ দিতে বলছে তখন সে চিৎকার করে ওঠে। গ্যাংহাই বলে, কি করবে না? এরকম হাঁক মেরে উঠলে কেন? জায়ান বলে, না মানে কখনো ওইভাবে ভাবিনি, আর আমার অ্যাডভাইজার দিবেও না অনুমতি। গ্যাংহাই বলে, আজীবন কি তোমার জীবনের সিদ্ধান্ত অ্যাডভাইজার রিমই নিবে? আর আমি বেস্ট, আর আমার থেকে তুমি শেখার সুযোগ পাচ্ছ, তাই নিজেকে লাকি ভাবার কথা তোমার। জায়ান বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু অ্যাডভাইজার রিম
গ্যাংহাই বলে, আর একবার অ্যাডভাইজার করলে মাথা ফাটিয়ে দেবো। আচ্ছা যাও, তোমার অ্যাডভাইজারই তো সব, তাই না? দেখছি আমি তাকে। জায়ন বলে, এখন কোথায় যাচ্ছেন? গ্যাংহাই কিছু না বলে সোজা অ্যাডভাইজারের কাছে আসে। তো সে ছিল ডাক্তার রিম। রিম বলে, কি জন্য এখানে এসেছো? গ্যাংহাই বলে, আপনার এখানে একজন ফেলো ডাক্তার আছে না, জায়ুন নামে? রিম বলে, হ্যাঁ আছে, সে আমার ফেভারিট। রিম রেগে বলে, কি? সে আমার, বুঝলে? আমি তাকে কোথাও যেতে দিব না। গ্যাংহাই বলে, কি আমার তোমার করছেন? তাকে কি আমি ব্লাইন্ড ডেটের জন্য বলছি নাকি? সে আমার আন্ডারে সব শিখবে, এটা তার জন্য বেস্ট, বুঝলেন কি না? আপনি ভয় পাচ্ছেন তাই না, যে সে আপনাকে ছেড়ে দিলে আপনার বেইজ্জতি হয়ে যাবে? রিম বলে, কি না তো। গ্যাংহাই বলে, তাহলে তাকে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়ে দেখুন, আপনাকে ছাড়তে কত মিনিট লাগে। দেখা হবে মিটিংয়ে। অন্যদিকে জায়ন ভাবছিল হ্যাঁ বলবে নাকি না বলবে। তারপর সেখানে পার্কে জায়ন বলে, আমি ভাবছি আমি যদি ট্রমা টিমে জয়েন করেও নেই, তাহলে কি আমি ডাক্তার বায়োগ গ্যাংয়ের মতন হতে পারবো? তখন পার্ক বলে, কি রে, তুই পাগল হয়ে যাসনি তো? তুই কি পারবি রোজ রোজ হেলিকপ্টার থেকে রশি দিয়ে নিচে যেতে? জায়ন বলে, না ভাই, কিভাবে সম্ভব? পার্ক বলে, হ্যাঁ সেটাই তো। দেখ ভাই, ট্রমা টিমে সেই ডাক্তারই টিকে থাকে যে ট্রমা খেয়ে নিজেও পাগলের মতন কাজ করে। ধর, নিজের ডিউটির জন্য সব করতে পারা। একেবারে পাগল, মানে আমাদের ডাক্তার বায়োগ গ্যাংহাইয়ের মতন। যাই গ্যাংহাইয়ের সব কার্যক্রম মনে করে বলে, ওহো ভাই, আমি পারবো না এত পাগল হতে। ধন্যবাদ ভাই, তুই আমার চোখ খুলে দিলি এখন। তো এরপর জায়ন গ্যাংহাইকে মেসেজ করে মানা করে। এবার গ্যাংহাই রিপ্লাই করে, 4টায় অফিসে দেখা করো। এখান থেকে গ্যাংহাই আসে জাংমির কাছে, এসে বলে, ওই গ্যাংস্টার কি করছো? জাংমি বলে, কেমন আছেন বস? এখন আপনি যখন ওকে গ্যাংস্টারই বলেন, তখন আমি ভাবলাম আপনাকে বসই বলে ডাকি। গ্যাংহাই বলে, আমাকে শিখিয়ে দাও কিভাবে কারো মন জিততে হয়। তুমি যেভাবে অ্যানেস্থেসিস্টকে রাজি করালে, সেই রকম কিছু টিপস দাও। জাংমি বলে, আমি তাকে রিকোয়েস্ট করেছি, মন জিতিনি। গ্যাংহাই বলে, হ্যাঁ একই কথা। তুমি বলো জায়ুন ভালো ট্রমা সার্জন হতে পারবে না, কিন্তু শয়তান এখানে আসার জন্য নাটক করছে, রাজিই হচ্ছে না। এবার তুমি বলো, তুমি কি চাও আমাদের ট্রমা ইউনিট বন্ধ হয়ে যাক? তাই আমাদের উচিত আমাদের টিমে আরও একজনকে আনি। এবার জাংমি বলে, সে নরম মনের মানুষ, তাই আপনাকেও তাকে সেই রকম করে মানাতে হবে। গ্যাংহাই বলে, ও তাহলে এই কাজ খুব কঠিন, কারণ আমি গালিগালাজ করার লোক, আমি নরম মনের কিভাবে হব? জাংমি বলে, আচ্ছা আপনি ডাক্তার কেন হতে চাইছিলেন? গ্যাংহাই বলে, বাবার জন্য। জাংমি বলে, হ্যাঁ, তাহলে তাকে বসে কিছু গল্প বলুন, কিভাবে কি আপনি করেছেন, কেন ডাক্তার হলেন। গ্যাংহাই বলে, ও তাহলে তাকে কোনো দুঃখের কাহিনী বলতে হবে। এটাও খুব কঠিনই কাজ, ভাবতে হবে। জাংমি বলে, তো বাবার সময় নেই, ডাক্তার রিম তার চাল শুরু করেছেন। গ্যাংহাই বলে, মানে? জাংমি বলে, হ্যাঁ, তিনি জায়ুনকে নিয়ে গিয়ে ব্রেন ওয়াশ করছেন। অন্যদিকে রিম জায়ুনকে চা দিয়ে খুব ইমোশনাল কথাবার্তা শুরু করে। তবে তখনই সেখানে গ্যাংহাই গিয়ে হানা দেয় আর বলে, কি ব্যাপার ডাক্তার, আমাদের তো এখানে 3জন 4টায় থাকার কথা, কিন্তু এখন তো 4টা বাজেনি, তাহলে জায়ুনকে নিয়ে কি গল্প হচ্ছে? রিম বলে, আমি কেন বলবো? বলো তুমি কি বলতে চাও। জায়ন কোথাও যাবে না, শেষ কথা। আমি তাকে কিছু সময়ের মাঝেই সার্জন করে দিব। গ্যাংহাই বলে, আরে জায়ন, এই মিথ্যাবাদীর কথা শুনো না, সে আরও 2 বছর তোমাকে খাটাবে বেকার। তার থেকে বলো আমার সাথে কাজ করো, আমার ট্যালেন্ট তো পেয়েই যাবে। এবার এখানে রিম তো 1000টা ডিগ্রি বলে তার, যা শুনে জায়ুনের মাথা হ্যাং হয়ে যায়। অন্যদিকে জাংমি বলে, বেচারা কাকে চুজ করবে? ডাক্তার গ্যাংহাইকে চুজ করাটা কষ্টকর হবে তার জন্য। দেখা যাক কি হয়, নাকি ডাক্তার গ্যাংহাই একাই থেকে যাবে। এদিকে এবার গ্যাংহাই অনেকভাবে চেষ্টা করে মানানোর, কিন্তু জায়ুন বেশ কনফিউজড হয়েছিল। তাই গ্যাংহাই তার ইমোশনাল কার্ড খেলা শুরু করে আর বলে, থাক জায়ুন, তোমাকে কিছু বলতে হবে না। যে ডাক্তার একটা সিদ্ধান্ত নিতে এত ভাবে, সে কোনো রুগী বাঁচাতে পারবে না, আর তোমাকে আমার সাথে রাখলেও আমি রুগী বাঁচাতে পারবো না। এবার গ্যাংহাই তার অফিসে আসে, তাই জায়ুনও দৌড়ে তার কাছে আসে। এসে বলে, আপনি বলুন আমার কি লাভ হবে জয়েন করলে? গ্যাংহাই বলে, তুমি এখনো বুঝতে পারছো না, এইভাবে চলতে থাকলে তুমিও আমার মতন একদিন মৃত্যু পথযাত্রী রুগীকে বাঁচাতে পারবে। তো সেখানে গ্যাংহাই কিছু মানুষের ছবি রাখে। জায়ন বলে, এদের সবাইকে আপনি বাঁচিয়েছেন? গ্যাংহাই বলে, হ্যাঁ। এই যে মেয়েটা, তার মাথার দিকে বম পড়ে অবস্থা খারাপ হয়, সে বাঁচবে নাই সবাই ভেবেছিল, কিন্তু ছোট্ট মেয়েটা আমার উপর বিশ্বাস রেখেছিল। জায়ুন ইমোশনাল হয়ে বলে, আর সে বেঁচে গিয়েছে? গ্যাংহাই বলে, হ্যাঁ। তারপরে বৃদ্ধ লোক যে কিনা আমাকে বলেছিল ট্রিটমেন্ট করবে না, কিন্তু পরে সেও আমাকে বিশ্বাস রেখেছিল আর সে বেঁচেও গিয়েছিল। এমনকি আমাকে তো বলেছিল তার মেয়ের সাথে বিয়ে দিতে। জায়ন আরও ইমোশনাল হয়ে বলে, তিনি আপনাকে তার ফ্যামিলির পার্ট করতে চাইছিলেন। এবার গ্যাংহাই জাংমির কথা মনে করে যে জায়নের মন নরম, তাই তাকেও সেইভাবে ট্রিট করতে হবে যাতে করে ইমোশনাল হয়ে যায়। আর এবার সেটাই হয়।
তাই গ্যাংহাই বলে, দেখো তুমি ডাক্তার হয়েছিলে তো আমার মতন মানুষ বাঁচাতেই, আর আমার টিমে আসলে সেই সুযোগ তুমি পাবে। তো সেখানে আবারও রিম দৌড়ে এসে জায়নকে কনভিন্স করতে চায়, কিন্তু জায়ন এবার সিদ্ধান্ত নেয় ট্রমা ইউনিটে জয়েন করবে। রিম বলে, না না, তুমি সিদ্ধান্ত নিতেই পারবে না। গ্যাংহাই বলে, কেন পারবে না? আপনিই তো বললেন সে সিদ্ধান্ত নিতে পারবে, এবার চুপ হয়ে থাকুন, বুঝলেন? তো রিম অপমানিত হয়ে রেগে মেগে একটা ইমেল পাঠায় সবাইকে যে ট্রমা ইউনিটের সব অন ডিউটি এখন থেকে জায়ন করবে। পার্ক ইমেল দেখে সেটা জায়নকে দেখায়। জায়ন তো পুরাই শকড আর বলে, আরে এই জেদি ডাক্তার আমাকে মেরেই ফেলবে নাকি? এ তো ডিউটি আমি কিভাবে করব? গ্যাংহাইও ইমেল পায় আর বলে শয়তান ইচ্ছে করে জায়নকে ভয় দেখাতে চাইছে। তারপর সে কল করে জায়নকে আর বলে, কি ব্যাপার, আওয়াজ শুনে লাগছে কেউ মারা গিয়েছে। জায়ন বলে, এখনো মরিনি, কিন্তু এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই মরে যাব। তারপর গ্যাংহাই বাইরে আসে আর বলে, চিন্তা করো না, ট্রমা ইউনিট তো সবসময় অন ডিউটি থাকে, তবে এখন থেকে আমার সাথে ডিউটি করবে। আর হ্যাঁ, ইমেল দিয়েছে ভালোই হয়েছে, এখন মানুষ জানতে পারবে আমরা আসলে কতটা কষ্ট করছি, আর তুমি যে এখানে কত হার্ডওয়ার্ক করছো সেটাও সারা হসপিটাল জেনে গেল। এটাকে বলে ফ্রি প্রমোশন। জায়ন হেসে বলে, আচ্ছা, এ তো ডাক্তারের মাঝে আপনি আমাকে এখানে চুজ করলেন? গ্যাংহাই বলে, কারণ তুমি খুব ভালো দৌড়াতে পারো। আমি হসপিটালে আসার পর যতবার তোমাকে দেখেছি ততবারই তুমি দৌড়ানোর মধ্যে ছিলে, রুগীকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে দৌড়াচ্ছিলে, আর এই কারণে আমি তোমাকে বেছে নিয়েছি। জায়ন ইমোশনাল হয়ে বলে, থ্যাঙ্কস, আর আমি চেষ্টা করব আমাকে চুজ করে যেন আপনাকে আফসোস করতে না হয়। গ্যাংহাই এসে বলে, আর আমি চেষ্টা করব আমার অফার অ্যাকসেপ্ট করার জন্য তুমি যেন সব সময় আফসোস করো। এবার চলো। তারপর গ্যাংহাই ট্রমা ইউনিটের নাম বদলে রাখে ট্রমা সেন্টার। আর জায়ন বলে, আমি আজ বুঝতে পারছি আমি যদি মন দিয়ে ডাক্তার বায়েক গ্যাংহাইয়ের পথে চলি তাহলে আমিও একদিন উনার মতন রুগীদের প্রাণ বাঁচানোর কাজ করতে পারবো। আমাকেও মানুষ জানবে রুগীদের প্রাণ বাঁচানোর ডাক্তার নামে। সত্যি আমি আমার সিদ্ধান্ত নিয়ে এতটুকু আফসোস করব না। দৃশ্য পরিবর্তন হয় আর রাতে দেখা যায় জম্বির মতন হাঁটতে হাঁটতে দরজায় নক করছে জায়ন। গ্যাংহাই এসে দরজা খুলে ভেতরে ঢুকে বলে, কি ব্যাপার, জম্বি কামড়ে দিয়েছে নাকি? কি হলো, মরে গেলে নাকি বেঁচে আছো? ও না, এখন তো বেঁচেই আছো। তারপর নাক ডাকতে ডাকতে ঘুমায় জায়ন। গ্যাংহাই বলে, ইয়ানাসের বাচ্চা ঘুমাতে দে, না হলে লাথি খাবি। তো বেচারা যেই না ঘুমায় সেই কল আসে নার্স জাংমির। জাংমির কল পেয়ে জায়ন ঘুম থেকে উঠে প্রথমে মাথায় একটা খায়, পরে কল রিসিভ করে জানতে পারে অনেকগুলো রুগী এসেছে, তাড়াতাড়ি যেতে হবে। জায়ন গ্যাংহাইকে বলে ওঠার জন্য, কিন্তু দেখে গ্যাংহাই উঠে রেডিও হয়ে গিয়েছে। এরপর দৌড় শুরু করে দুইজন। জায়ন বলে, ডাক্তার বায়েক এইভাবে দৌড়াতে থাকলে পেশেন্টের জায়গায় আমাকে অ্যাডমিট করাতে হবে। গ্যাংহাই বলে, তো কি বলো, তোমাকে অ্যাডমিট করব? জায়ন বলে, না, দরকার নেই। এরপর গ্যাংহাই বলে, বাহ, খুব সুন্দর দৌড়াতে পারে। এবার সেখানে অনেকগুলো পেশেন্ট আসে। গ্যাংহাই সবাইকে চেক করে আর একজনকে সার্জারিতে পাঠায়। তবে সেখানে ডাক্তার হান লেগে যায় ঝগড়া নার্স জাংমির সাথে। জাংমি বলে, আরে আপনি অ্যানেস্থেসিয়া কেন দিচ্ছেন না? আমরা এখানে রুগী বাঁচাতে জান প্রাণ দিচ্ছি, কিন্তু আপনি তো পাত্তাই দিচ্ছেন না, এখনও ঘুমিয়ে আছেন নাকি? তখন সেখানে গ্যাংহাই এসে বলে, কি রে অ্যানেস্থেসিস্ট, সমস্যা কি তোর? কাজ কর, এখান থেকে বের হ, আমি ঝগড়া চাই না এখানে। আর গ্যাংস্টার পেশেন্ট ইম্পর্ট্যান্ট নাকি ঝগড়া? তোমাকে ফাইট করতে হবে না, ফাইট করার দায়িত্ব আমার, ঠিক আছে? জাংমি বলে, ওকে স্যার। অন্যদিকে পার্কের ডিরেক্টর ডেকে জিজ্ঞেস করে গ্যাংহাইয়ের ব্যাপারে। পার্ক বলে, আমি এখনও সেভাবে জানি না, কিন্তু ডাক্তার বায়েক গ্যাংহাই কোনো সাধারণ ডাক্তার নয়। তার কাজ দেখলে মনে হয় তার কাছে একসাথে দুইটার বেশি হাত আছে, খুব বেশি কনফিডেন্ট থাকে সবসময়। ডিরেক্টর বলে, বুঝতে পেরেছি ওনার যোগ্যতা অনেক বেশি, কিন্তু তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি তোমার ক্যারিয়ারে হেল্প করব। তাই তার উপর নজর রাখবে সে কি করছে আর না করছে। এদিকে কিম নামের একটা পেশেন্টের সার্জারি করছিল গ্যাংহাই, কিন্তু সব ঠিক থাকলেও তার লিভার 80% ড্যামেজ হয়ে যায়। জায়ন বলে, সার্জারি করার কি হবে, সে তো বাঁচতে পারবে না। গ্যাংহাই বলে, যদি বেঁচে থাকার 1%ও চান্স থাকে তাহলে ডাক্তারদের দায়িত্ব সেই চান্স নেওয়া, তাই চুপচাপ সার্জারিতে মনোযোগ দাও। জাংমি বলে, আমরা যদি লিভার ট্রান্সপ্লান্ট করি? গ্যাংহাই বলে, তো লিভার কে দিবে, তুমি দিবে নাকি আমি দিব নাকি অ্যানাস দিবে? জাংমি বলে, আমি আজ একজনকে দেখেছি যে অর্গান ডোনারের ফাইল এনেছিল, হয়তো কারো ডেথ হয়েছে। গ্যাংহাই বলে, তার সাথে যোগাযোগ করো। এবার কল করা হয় সেই লোককে যার নাম সাং। সাং বলে, যে ডোনার মারা গিয়েছে তার ফ্যামিলি আসার কথা ছিল, কিন্তু এখনও আসেনি তারা, তো ফ্যামিলির সাইন ছাড়া আমরা কিছু করতে পারবো না। গ্যাংহাই রেগে বলে, তোর নিয়ম তোর পকেটে রাখ, পেশেন্ট মারা গেলে এই সাইন দিয়ে কি করবো? হ্যাঁ। জাংমি বলে, আচ্ছা, আমরা আগে রক্তের গ্রুপ মিলিয়ে দেখি, তারপর দেখা যাবে কি করা যায়।
এবার সাং নাম শুনে চেক করে দেখে যে অর্গান ডোনার মারা গিয়েছে তারই ছেলের সার্জারি গ্যাংহাই করছে। অর্থাৎ কিমের বাবাকে হসপিটালে দেখতে কিম এবং তার বোন আসছিল, কিন্তু আসার পথেই ভাই বোনের অ্যাক্সিডেন্ট হয়। এখন তারা দুইজনে গুরুতর অবস্থায় ভর্তি। গ্যাংহাই বলে তাড়াতাড়ি শুরু করো প্রসেস, এখন তো হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। সাং এরপরও বলে এটা সম্ভব না। গ্যাংহাই বলে এই তুই চুপ থাক, পেশেন্ট মরে গেলে তোর অর্গান নিয়ে কি করব? এখনই সার্জারি শুরু হবে, আর যদি কিছু হয় তার দায়ভার আমি নিব। সাং এত গালিগালাজ খেয়ে বলে আচ্ছা ঠিক আছে, প্রসেস শুরু করছি। গ্যাংহাই বলে আর আমার আরেকটা হেল্প চাই। এবার কি হেল্প সে চেয়েছে তা আমরা একটু পর জানতে পারবো। তারপর শুরু হয় লিভার ট্রান্সপ্ল্যান্ট। যদিও ব্রেন ডেথ ছিল কিমের বাবা, কিন্তু গ্যাংহাই জায়নকে বলে তুমি কি ব্রেন ডেথ কাউকে বাঁচাতে পারবে? জায়ন বলে না। গ্যাংহাই বলে কিন্তু আমি কিমকে লিভার দিয়ে বাঁচাতে পারবো। এটাই সঠিক সিদ্ধান্ত হবে সময় থাকতে। তাই মাফ চাওয়া রেখে কাজ শুরু করো, আর আমি নিশ্চিত কিমের বাবা এটাই চাইছে। তো এরপর সাকসেসফুলি লিভার ট্রান্সপ্লান্ট হয়ে যায়। তারপর গ্যাংহাই দৌড়ে আসে ইয়ানের কাছে, কারণ তার অবস্থা সিরিয়াস তার ভাই কিমের মতন। জায়ান বলে স্যার প্লিজ ভেতরে যাবেন না, কারণ তার সার্জারি করছে ডাক্তার জাঙ্গি, আর সে আপনার মতনই। গ্যাংহাই বলে আমার মতনই জিনিয়াস নাকি? জায়ান বলে না মানে আপনার মতনই রাগী। গ্যাংহাই বলে হ্যাঁ ঠিক আছে, সরো, আমি ঝগড়া করব না, আমি শুধু তাকে চেক করব। এরপর গ্যাংহাই এসে বলে কি অবস্থা তার? জাঙ্গি বলে তো তুমিই সেই ডাক্তার যাকে দিন রাত ডাক্তার রিম সুনাম করে। এবার দেখা যায় ডাক্তার রিম পাগলের মতন দিন রাত শুধু গালিগালাজ করে যায় গ্যাংহাইকে। তার ছবিও আগে রাক্ষসের মতন, আর এইসব কিছুকে জাঙ্গি সুনামের নাম দিয়েছে। যাই হোক, গ্যাংহাই বলে কেমন আছে সে? জাঙ্গি বলে কেস অনেক কঠিন। গ্যাংহাই বলে কেস কঠিন নাকি সোজা এটা আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। জাঙ্গি বলে কি বললে বাচ্চা ছেলে? গ্যাংহাই বলে এটাই যে আমি যদি আপনার বাচ্চা ছেলে হয়ে থাকি তাহলে বলবো আমি একটা গাধার ছেলে। এবার গ্যাংহাই ঝগড়া শুরু করবে না বলেও আলটিমেটলি করেই ফেলে। এবার আমরা দেখতে পাই যে ইয়ানের কিডনি নষ্ট হয়েছে, তাই তার কিডনির সার্জারি করা সম্ভব হচ্ছে না। কিন্তু তখন গ্যাংহাই ডাক্তারকে কল করে বলে আপনি কিডনি ট্রান্সপ্লান্টের কাজ শুরু করুন, কারণ কিডনি ম্যানেজ হয়েছে। এবার আমরা জানতে পারি সে যে হেল্প চেয়েছিল সেটা ছিল কিমের বাবার থেকে কিডনিও বের করে রাখার, কারণ গ্যাংহাই সন্দেহ করেছিল ইয়ানের কিডনি নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে, আর তার সন্দেহই সঠিক হয়। তো এরপর গ্যাংহাই বলে এবার এনাস আমাদের হাতে মাত্র 30 মিনিট আছে কিডনি ট্রান্সপ্লান্টের। জাঙ্গি বলে কি বলছে না বলছে, 30 মিনিটে কিভাবে কিডনি ট্রান্সপ্লান্ট সম্ভব? এবার অপারেশন শুরু হয় আর মাত্র 24 মিনিটেই সেটা শেষ হয়ে যায়। জাঙ্গিও বেশ লজ্জা পায়, আর এবার একজন মানুষের বদলে গ্যাংহাই দুইজনের প্রাণ বাঁচিয়ে নেয়। বাইরে হাত ধোয়ার সময় জায়ুন ওয়াও বলছিল গ্যাংহাইকে। গ্যাংহাই বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি জিনিয়াস, তাই যা জানি না সেটা বলো। এবার চলো আমরা কিমের বাবাকে সম্মান করব, কারণ অর্গান ডোনারের কাজ অনেক বড় ব্যাপার, তাই তাদেরকে উচিত আমাদের মন থেকে সম্মান করা। এবার এখান থেকে জায়ুন এসে ঘুমাতে চায়। হঠাৎ করে এনাস বলে চিৎকার করে ডাকে গ্যাংহাই। গ্যাংহাই নিজে চিৎকার করে ডাকলো, তারপরে বলে কি হলো ভাই, এভাবে উঠলে কেন? আমি তো যাচ্ছি রাউন্ডে, তুমি পরে আসো, সমস্যা নেই। বেচারা জায়ুন আর কিছুই বলে না। এবার তার বন্ধু পার্কও তাকে এনাস বলে খেপায়। জায়ান বলে ভাই একজন কলিজা খাচ্ছে এটা কম নয় কি? এখন তুই বন্ধু হয়ে করছিস? পার্ক বলে কি ভাই, আমি তো ভালোবেসে তোর নিকনেম ডাকছি। জায়ান বলে এমনিতেই ট্রমা সেন্টারের এত এত কাজ, তারপর সারাক্ষণ একজন এনাস এনাস করে যায়। পার্ক বলে ভাই তোকে মানতে হবে, তুই ট্রমা সেন্টারে 1 মাস টিকে গিয়েছিস। জায়ান বলে তুই জানিস কিছু? ডাক্তার বাইক সবসময় বলে এনাস এটা সহজ, এনাস এটা সহজ, আর তিনি কোনটাকে সহজ বলেন জানিস? লিভার টুকরো টুকরো হয়ে গিয়েছে এটা সেলাই করা সহজ, হাত পা ভেঙে শেষ এটা ঠিক করা সহজ, মাথায় গ্রিল দেওয়া সহজ, মানে আর কি বলবো। তার কাছে ভাই সব কাজ সহজ। এখন ভাবছি তাহলে কি আমি গাধার ডিম? আমার কাছে তো ভাই সব কঠিন থেকে কঠিনতর লাগে। এবার গ্যাংহাই তার সেই হেলিকপ্টার পেশেন্টকে ডিসচার্জ করে। পেশেন্ট তো অনেকবার তাকে থ্যাঙ্কস বলে, কিন্তু গ্যাংহাই তার থ্যাঙ্কসের বদলে ছবি তোলে, কারণ সেই ছবিগুলো তুলে এটা মনে রাখার জন্য যে এরা হাল ছাড়েনি, তাই সেও হাল ছাড়েনি, আর অবশেষে তার বেঁচে আছে। এদিকে ট্রমা ইউনিটের বাজেট কাট করে দেওয়া হয়, আর এসব ওই ডিরেক্টর আর হান মিলিয়ে করেছে। তারা মিটিংও ডাকে, কিন্তু গ্যাং সেখানে যায় না। এবার তাই পার্সোনালি কথা বলতে বসে 3 জন। গ্যাংহাই বলে এই যে আপনারা নাটক করছেন না বাজেট নিয়ে, সেটা বন্ধ করুন, কারণ আমাদের ট্রমা সেন্টারের জন্য সরকার টাকা দেয়, কিন্তু আপনারা নিজেদের ডিপার্টমেন্টে রেখে দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে থাকে ট্রমা সেন্টারের পেশেন্টের, তাদের বেশি এমার্জেন্সি থাকে যান প্রাণ যাওয়ার, অথচ সেখানে আপনারা কারচুপি করে যাচ্ছেন।
ভালো ভালোই বলছি বন্ধ করে দিন, আর ট্রমা সেন্টার লস নিয়ে আমাকে বিরক্ত করবেন না। কারণ আমি ট্রমা সেন্টারের ডাক্তার, তাই আপনাদের মতন ফালতু টাইম আমার কাছে নেই। তো সেখান থেকে এসে গ্যাংহাই পেশেন্ট দেখে। আর জায়ন বলে, স্যার কি বললেন তাদের? গ্যাংহাই বলে, তুমি চিন্তা করো না, এটা আমার চিন্তা, আমি দেখে নিব। আসো, আজ তোমাকে আর জাংমিকে ট্রিট দিব রেস্টুরেন্টে। আর শুনো, ওই গ্যাংস্টারকে বলে দিও ভালো কাপড় পরতে। তারপর কল করে জায়ন বলে, স্যার বলেছেন আসলে কিছু ভালো কাপড় চোপড় পরে আসতে। জাংমি বলে, বাহ, এরা ভাবে কি আমাকে সুন্দর লাগবে না দেখাচ্ছি। তো এতে কিছু ভেবে সে ঘুরে ফিরে যা পড়ার সেটাই পরে আসে। এবার খেতে খেতে সেখানে তার অনেক মজা করে। তখনই কল আসে জায়নের কাছে যে রোড সাইডে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। গ্যাংহাই বলে, বলো 10 মিনিটের মধ্যে আমরা আসছি। এবার এসে দেখে সিপিআর দিয়ে পেশেন্টের নিঃশ্বাস আসছে না। গ্যাংহাই বলে, ছেড়ে দাও, আর কোনো ফায়দা নেই, তার ফ্যামিলিকে ডাকো, সে মারা গিয়েছে। জায়ন বলে, স্যার আপনার দোষ নেই, এই পেশেন্ট এমনিতেও বাঁচত না। গ্যাংহাই বলে, আমি যদি আর একটু দ্রুত আসতে পারতাম তাহলে হয়তো সে বাঁচত। জায়ন বলে, স্যার আপনি সবাইকে বাঁচাতে পারবেন না, এভাবে নিজেকে দোষ দিবেন না প্লিজ। তো তারপর আরেকটা পেশেন্ট আসে আর গ্যাংহাই দৌড়ে তাকে চেক করে, ওটি রেডি করে। তখন জায়ন বলে, আমাদের তো শুধু দৌড়াতেই হতো। একটা পেশেন্ট 1 মিনিট আগে মারা গেল, কিন্তু তার কষ্টটা অনুভব করারও সময় থাকে না। 365 দিন আর দিনে 24 ঘন্টা। এমন মনে হয় যেন আমরা যদি 1 মিনিটও থেমে যাই তাহলে হয়তো আমাদের কোনো এক পেশেন্টের হৃদস্পন্দনও থেমে যাবে। তাই দৌড়ের উপর থাকা ছাড়া কোনো উপায় ছিল না। আমাদের পেশেন্টের হার্টবিট চলতে থাকবে আর তার বদলে আমাদেরকে দৌড়াতেই হবে। কারণ মানুষের হাতে মানুষের প্রাণ যখন যায় তখন তার থেকে ভয়ঙ্কর কিছু হয় না। আর আমরা ডাক্তাররা সবসময় চাই এই দৃশ্য এড়িয়ে চলতে, তাই দৌড়াতে তো হবেই। দৃশ্য পরিবর্তন হয় আর জায়ুন ফ্রেশ হয়ে বাইরে আসে। গ্যাংহাই বলে, আমাকে চেন নামের একজন মিটিংয়ে ডাকছে, নাম চেনা চেনা লাগছে। জায়ন বলে, ও স্যার, হসপিটালের ডিরেক্টর তিনি, আপনার মিটিংয়ে যাওয়া উচিত। গ্যাংহাই বলে, আচ্ছা, কিন্তু কেন যাওয়া উচিত? জায়ন বলে, স্যার আপনি তো ট্রমা সেন্টারের হেড, তাই না? তো যাওয়া তো উচিত, কিন্তু বেশি আশা নিয়ে যাবেন না, সেখানে পুরাতনদের কথাই চলে। গ্যাংহাই বলে, চিন্তা করো না, আমি এরকম সুন্দর সুন্দর মুহূর্ত বিগড়িয়ে দেওয়াতে ওস্তাদ আছি। আর হ্যাঁ, তোমাকে কোনো জিয়ং নামের একজন কল করছিল। তো মিটিংয়ে আসে ফান্ডের জন্য, কিন্তু হসপিটালে কেউই ট্রমা সেন্টারের পক্ষে না, কারণ তাদের মতে বছরে 1-2বার অ্যাক্সিডেন্ট পেশেন্ট আসে, আর এই জন্যই কি ফান্ড লাগে নাকি? এই টাকা দিয়ে অন্য কিছু করা ভালো। তাই এতগুলো ডাক্তারের মাঝে আজ একা গিয়েছে লড়াই করতে গ্যাংহাই। অন্যদিকে জায়নের কাছে কল আসে, একটা মেয়ের ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে। জায়ন নার্স জাংমিকে বলে, আমি আগে দেখছি পেশেন্ট কেমন আছে, তারপর বায়েক স্যারকে ডাকবো। এদিকে গ্যাংহাইকে তো সবাই ইচ্ছে মতন বলছিল কেন মাত্র 1 মাসে এত টাকা খরচ হবে। গ্যাংহাই বলে, এই টাকা তো সরকারই দিয়েছে, মানুষের প্রাণ বাঁচানোর জন্য আমরা ডাক্তার হয়েছি, এখানে লাভ লস করতে ডাক্তার হয়নি। তখন ডাক্তার রিম উঠে বলে, কি ফালতু ট্রমা সেন্টারের জন্য বেকার টাকা নষ্ট, বছরের মধ্যে 1বার কি 2বার আসে পেশেন্ট, আর ট্রমা পেশেন্ট হয় না বলেই চলে, তাও কেন এই ডিপার্টমেন্টে টাকা ইনভেস্ট হবে? গ্যাংহাই বলে, ও ভাই, তুমি কম কথা বলো, ট্রমা যে কোনো সময় কারোর সাথে হতে পারে, আর আমি এখানে মানুষের প্রাণ বাঁচানোর জন্যই তর্ক করছি, তাই কম কথা বলো। তাও ডাক্তার রি মাঝে বাজে কথা বলেই যায়। ওইদিকে জায়ুন পেশেন্ট দেখে শকড, কারণ সে ছিল জিয়ং, যে তাকে কল করেছিল, আর সম্ভবত তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল। জায়ুন তাকে দেখেই সাথে সাথে জাংমিকে বলে, ডাক্তার গ্যাংহাইকে ডাকো জলদি, পেশেন্টের পালস পাওয়া যাচ্ছে না। এদিকে কল আসতে গ্যাংহাই মিটিং রেখে উঠে যেতে থাকে। রিম বলে, কি বেদব লুক দেখলেন আপনারা, মিটিং ছেড়ে চলে যাচ্ছে। তখন রিমের মোবাইলেও কল আসে। কল রিসিভ করতে নার্স বলে, ডাক্তার রিম, আপনার মেয়ে ট্রমা সেন্টারে এসেছে, তার অবস্থা সিরিয়াস, তাকে সিপিআর দেওয়া হচ্ছে, জলদি আসুন। রিম তো পাগল হয়ে যায় এটা শুনে, এক মুহূর্তের জন্য তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। দৌড়ে এসে গ্যাংহাইকে বলে, ডাক্তার তুমি কোথাও যেতে পারবে না, আমার মেয়েকে বাঁচাও আগে, সে ট্রমা সেন্টারে এসেছে, আমি জানি না কি হয়েছে কিন্তু তার অবস্থা খারাপ, প্লিজ তাকে বাঁচাও। গ্যাংহাই তাকে ধরে বলে, মাথা খারাপ, আমি তোর মেয়েকে বাঁচাতেই যাচ্ছি, কিন্তু তুই এখানে আমাকে আটকে নিজেরই মেয়ের বিপদ বাড়ালি, এবার সর। এবার গ্যাংহাই এসে দেখে সিপিআরও জিয়ংয়ের নিঃশ্বাস আসছে না, তার মুখ দিয়ে ব্লাডও আসছে। তে গ্যাংহাই জাংমিকে বলে, আগে ডাক্তার রিমকে আটকে রাখো, ভেতর আসতে দিবে না। তারপর গ্যাংহাই শেষ চেষ্টা করে তাকে ডিসি শক দিয়ে, আর ভাগ্যক্রমে তার হার্টবিট ফিরে আসে। এবার গ্যাংহাই দেখে জিয়ংয়ের হার্টের মেজর ইনজুরি হয়েছে। সে জায়নকে বলে, জিয়ং তোমার কাছের কেউ? যদি হয়ে থাকে তাহলে সার্জারি থেকে দূরে থাকো, হয়তো কষ্টকর হতে পারে। জায়ন নিজেকে সামলে বলে, না স্যার, আমি করব। এবার বাইরে রিম তো রাজি হয় না,
সে তার মেয়েকে আরও টেস্ট করাবে, তারপর নিশ্চিত হবে। কিন্তু গ্যাংহাই বলে এইসব কাহিনী করার টাইম নেই, সে মারা যাবে বেশি লেট হলে। রিম বলে তোমার কি ভরসা যদি তুমি আমার উপর বদলা নিতে কিছু করো? গ্যাংহাই বলে এনাস গ্যাংস্টারকে নিয়ে আসো, যদি পেশেন্টের ফ্যামিলির মেম্বারের মাথা খারাপ হয় তাহলে ইমার্জেন্সিতে রুগীর সার্জারি করা যায়, তার জন্য দুজন ডাক্তারের অনুমতি চাই। আমি তো অনুমতি দিব, দায়ভারও নিব। এনাস কি বলো, নিবে? এই পাগল রিমের কথা শুনো না, তার মাথা খারাপ হয়ে গিয়েছে। তাহলে ডাক্তার হয়ে কিভাবে বলে মেয়ের সার্জারি না করার কথা? এবার বলো, আর 5 মিনিট আছে। জায়ন বলে স্যার আমি রাজি, শুরু করুন। এরপর সার্জারি শুরু হয় আর খুব দক্ষতার সাথে সেই সার্জারিটা করা হয়। তার হার্টে এইভাবে ব্লিডিং হচ্ছিল যে বিপি অটো ড্রপ করছিল, তাও গ্যাংহাই সবটা সামলে নেয় আর সার্জারি সফল করে বাইরে আসে। তখন আবার হাতে পায়ে ধরে ধন্যবাদ বলে ডাক্তার রিম। গ্যাংহাই বলে তো এবার কি বলবে? ট্রমা সেন্টার কি আসলে অযথা? ট্রমা কারো জীবনে কখনো আসবে না, এটা ভাবাই বোকামি। এরকম অ্যাক্সিডেন্ট ট্রমা যে কারো জীবনে যে কোনো সময় আসতে পারে। তুমি আজ ফিল করতে পারছো কারণ এটা নিজের মেয়ের সাথে হয়েছে। এবার ভাবো এরকম অন্য কারো ভালোবাসার কাছের মানুষের সাথে হতে পারে, তাহলে তোমাদের জীবন জীবন আর বাকিদের জীবন কি? ডাক্তার রিম শুধু সরি সরি বলে যায়। এরপর জিয়ংকে বেডে শিফট করা হয়। ডাক্তার রিমকে গ্যাংহাই বলে একে নাম ধরে ডাকতে থাকো, হতে পারে চেনা মানুষের আওয়াজে চোখ খুলবে। ডাক্তার রিম তার মেয়েকে ডাকে কিন্তু চোখ খোলে না। তারপর ডাক্তার গ্যাংহাই বলে জিয়ং ধীরে ধীরে চোখ খুলো। এবার তার কথায় জিয়ং চোখ খুলে ফেলে। জাংমি আর জায়ুন শকড হয়ে তাকায়। গ্যাংহাই বলে আমি কি করব? সে অচেনা মানুষের গলা চিনে যাচ্ছে। জিনিয়াস ভাই। ডাক্তার রিম গ্যাংহাইকে বলে আমি জানি না তোমার ঋণ কিভাবে শোধ করব। গ্যাংহাই বলে না না, ঋণ শোধ তো তুমি করতেই পারবে, কত রকম পদ্ধতি আছে। তারপর গ্যাংহাই রিমকে বলে তুমি আমাকে নিয়ে ইনভেস্টিগেশন করেছিলে, কি জানতে পারলে? রিম বলে হে আপনি নাকি ব্ল্যাক উইং নামের গ্রুপে কাজ করতেন আফগানিস্তানে, আর এটা খুব ভয়ঙ্কর গ্রুপ। তবে আমি আগে ভেবেছিলাম সবাইকে বলবো, কিন্তু এখন বুঝতে পারছি আপনি খারাপ কিছু করতেই পারেন না। গ্যাংহাই বলে কেন পারবো না, শুনো যতটুকু জানার ততটুকুই জানো, আমাকে নিয়ে আর বাড়াবাড়ি করলে খবর আছে। অন্যদিকে কিম এবং কিমের বোনের হুঁশ এসেছে। তারা দুই ভাই বোনকে দেখে বাইরে থেকে কাঁদতে থাকে জায়ুন এবং জাংমি। গ্যাংহাই বলে আরে তোমরা কাঁদছো কেন, এরা তো মারা যায়নি, বেঁচে আছে। জায়ন বলে আপনার কি একটু ইমোশন নেই? জাংমি বলে কত হার্ট টাচিং স্টোরি তাদের স্যার। গ্যাংহাই বলে হ্যাঁ হয়েছে, বেঁচে আছে যখন তখন কান্না করে বিপি হাই করার কি মানে? এবার এখান থেকে একটা ইন্টারভিউ দিতে আসে গ্যাংহাই। সে ভাবছিল ফ্রিতে মানুষ তার প্রমোট করবে যখন, তখন একটা দুইটা শব্দ বলতে সমস্যা, তো এই কেসের জন্যই সেখানে প্রেস মিটিং ডাকা হয়। তখন তার কাছে কল আসছিল ইমার্জেন্সি থেকে, বাট এত চেঁচামেচির জন্য সে শুনতে পারছিল না। তাই রেগে সব জার্নালিস্টকে বলে শাট আপ, আমি বলছি চুপ করো। অন্যদিকে জায়ুনও অনলাইনে ব্ল্যাক উইং গ্রুপে গ্যাংহাইয়ের হাত দেখে আর একই ট্যাটু দেখে সে বুঝতে পারে এটা তার হাত। গ্যাংহাইয়েরা আজ আবার হেলিকপ্টার করে যাবে বলে সেই দিকে আসে, কারণ ট্রমা পেশেন্টকে দেখতে হবে গিয়ে। তখন জায়ন বলে স্যার আপনি ব্ল্যাক উইং গ্রুপ সম্পর্কে জানেন? গ্যাংহাই কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় সারা কোরিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে গ্যাংহাইয়ের বলা শাট আপ কথাটা। মানুষ দলে দলে তার ভিডিও করছে, মিমিস করছে, আর সবাই সেটা দেখে বলছে আরে বাপরে কত জুড়ে শাট আপ বললো। ডাক্তারেরও এত রাগ হয়। জাগমি একটা মিমি ভিডিও দেখে বলে ইস স্যার গিয়েছিল টিভিতে ডেবিউ হতে, এখন কি হয়ে গেল বেচারার, মানুষ তো উনাকে কমেডিয়ান করে দিচ্ছে। এসব বলে জাংমিও খুব হাসে, আর এই সিনটা সত্যি খুব বেশি মজার ছিল। এই ভিডিওর ছবি দেখে ডিরেক্টরও হাসতে থাকে আর হানকে বলে দেখলি কি অবস্থা? বদরাগী জার্নালিস্টদের সামনেও তার মেজাজ নিয়ন্ত্রণ রাখতে পারেনি। কিন্তু যদি একা ওই ডাক্তার গ্যাংহাইয়ের ইজ্জতের ফালুদা হতো ভালো হতো, কিন্তু এখানে তো আমাদের হসপিটালের নামও খারাপ হচ্ছে। আর এত কিছু করার পরও সে আমাকে ডিরেক্ট ইমেল করে বলে ট্রমা সেন্টারের ফান্ড বাড়িয়ে দিতে, না হলে সে মিনিস্টার কাংকে বলবে ফান্ডের জন্য। তো এটা তো আমাদের মুখে থাপ্পড় দেওয়ার বরাবর হলো, তাকে একটা শিক্ষা দিতেই হবে। অন্যদিকে জায়ন বসে বসে ল্যাপটপে সার্চ করে ব্ল্যাক উইং নামে। সে দেখতে পায় ব্ল্যাক উইং হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর একটা গ্রুপ, যেখানে সমস্ত বড় বড় কিডন্যাপ লোকদেরকে রেস্কিউ করা হয়। তাদের মিশন মাঝে মাঝে এত ভয়ঙ্করই থাকে যে তাদের সাথে সবসময় একজন ট্রেন করা স্পেশাল ইমার্জেন্সি ডাক্তার রাখতে হয়। এইরকম ইনফরমেশন পেয়ে বেশ শকড হয় জায়ন। তখন সেখানে পেছন থেকে এসে গ্যাংহাই বলে কি ব্যাপার অ্যানাস, কি করছো? জায়ন চিৎকার করে উঠে বলে না না স্যার কিছু না তো। গ্যাংহাই বলে কিছু না কেন, তোমাকে তো বলেছি ইমার্জেন্সিতে গিয়ে রুগী চেক করতে, আর তুমি এখানে বসে বসে টাইম ওয়েস্ট করছো।
জায়ন বলে, সরি স্যার, আর করব না। গ্যাংহাই বলে, কেন সরি? দেখো কি দেখছিলে, মন ভরে দেখো। জায়ন বলে, না স্যার, আর করব না এমন। আচ্ছা স্যার, কিছু মনে করবেন না, ইচ্ছে করছে জানতে যে আপনি ব্ল্যাক উইংয়ে কেন গিয়েছিলেন? কোনো স্পেশাল কারণ ছিল কি? হ্যাঁ, হতেই পারে, ট্রমা পেশেন্ট বেশি ছিল, তাই না স্যার? গ্যাংহাই বলে, না, কারণ তারা বলেছিল আমাকে অনেক বেশি টাকা দিবে, তাই গিয়েছি। তো বাকি কথা শেষ করার আগে ট্রমা সেন্টার থেকে ব্ল্যাক কোড অ্যানাউন্স হয়, যার অর্থ কিছু ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই গ্যাংহাই আর জায়ন দৌড়ে যেতে থাকে। গ্যাংহাই কল করে জাংমিকে আর জানতে পারে ব্রিজের মধ্যে একসাথে 60টা গাড়ি ধাক্কা লাগে। সেখানে বাসও ছিল। ব্রিজের নিচে বাস সহ কিছু গাড়িও পড়ে যায়, আর অবস্থা খুব ক্রিটিক্যাল। রেস্কিউ টিম যতজন পারছে ততজনকে হসপিটালে পাঠাবে। এবার গ্যাংহাই হসপিটালে আসা রোগীদের দেখে বুঝতে পারে এখানে কম ইনজুরির পেশেন্ট আসছে। তাই সে সিদ্ধান্ত নেয় অ্যাক্সিডেন্ট স্পটে যাবে আর সেখানে বেশি ট্রমা পেশেন্ট থাকবে। তারপর গ্যাংহাই আজ আবারও জায়নকে নিয়ে হেলিকপ্টার করে চলে যায়। এদিকে ডিরেক্টর আর হাং কথা বলছিল যে তারা ইচ্ছে করেই ট্রমা পেশেন্টদের নিজেদের হসপিটালে নেয়নি, কারণ তারা আসলে গ্যাংহাই আবারও টাকার পানি বইয়ে দিবে। কিন্তু এরা তো জানে না গ্যাংহাই হসপিটালের সীমারেখাতে আটকে থাকা ডক্টর নয়। সে তার কাজ করতে পৌঁছে যায় আসল জায়গায়। তারপর ডিরেক্টরকে একজন জানায়, স্যার, ডাক্তার গ্যাংহাই সেখানেই গিয়েছে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ডিরেক্টর বলে, কি কি বললে? তার মানে সে নিজেই গিয়েছে হসপিটালে ইমার্জেন্সি ট্রমা পেশেন্টদের আনতে? এদিকে গ্যাংহাই এসে ল্যান্ড করে ব্রিজের নিচে, যারা পড়েছে তাদেরকে দেখতে। এসে এসে সবাইকে বলে, যারা মারা গিয়েছে আর যাদের হুঁশ আছে তাদেরকে আলাদা করো। তারপর আমি সিরিয়াসদের দেখে নিয়ে যাব জলদি করে। এরপর সেখানে চেকিং শুরু হয়। অন্যদিকে হেলথ মিনিস্টার কাং মিটিংয়ে এসে জানতে পারে ডাক্তার গ্যাংহাই তো এই মুহূর্তে আছে অ্যাক্সিডেন্ট স্পটে। এদিকে গ্যাংহাই একটা বাচ্চা মেয়েকে পায় যে বলছিল, আঙ্কেল, আমার ভাই কোথায়? আমার খুব ব্যথা করছে, আমার ভাই আমাকে শক্ত করে ধরে রেখেছিল। গ্যাংহাই ওই বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলে, কোনো ব্যাপার না, আমরা তোমার ভাইকেও বাঁচিয়ে নিব, কান্না কর না বেবি। এরপর সেখানে একজন পেশেন্ট পায় যার পেটের মধ্যেই একটা শক্ত পাইপ চলে গিয়েছে। গ্যাংহাই সেটাকে সেলাই করে ব্লিডিং আটকায় আর জায়নকে বলে, তুমি একে নিয়ে যাও আর সার্জারি করো, আমাকে এখানে থাকতে হবে, আরও পেশেন্ট চেক করতে হবে। জায়ন বলে, স্যার, আমি পারবো কি? গ্যাংহাই বলে, হ্যাঁ, বিশ্বাস রাখো, তুমি পারবে। মাথায় রাখবে, আমরা চাইলেই পেশেন্টের বেঁচে থাকার চান্স আরও বেড়ে যাবে, তাই মন শক্ত করে কাজ করে যাও। এবার হসপিটালে এসে জায়ন নিজেকে বোঝায়, স্যার বলেছেন আমি পারবো, আমাকে আজ পারতেই হবে। এদিকে গ্যাংহাই সেই বাচ্চাটার ভাই চৈসিওকে পায়, যার পেটের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। রেস্কিউ টিম বলে, একে তো বাঁচিয়ে রাখা যাবে না, আমরা যাদের বেশি চান্স আছে বেঁচে থাকার তাদের দিকে ফোকাস করি স্যার, কি বলেন? বাচ্চাটা গ্যাংহাইকে বলে, স্যার প্লিজ আমার ভাইকে বাঁচিয়ে নিন প্লিজ। গ্যাংহাই বলে, না, একেও আমাদের হসপিটালে নিতে হবে, কারণ আমি ছাড়া তাকে কেউ বাঁচাতে পারবে না। গ্যাংহাই কল করে ডাক্তার রিমকে আর বলে, দেখো একজন অ্যাটেন্ডেন্ট সার্জনকে রেডি রাখো, তারপর তুমিও আজ আসবে সার্জারিতে। ডাক্তার রিম বলে, আরে আমি কীভাবে আসবো, আমি কত বছর ধরে এসব করি না, আর অ্যাটেন্ডেন্ট সার্জন পাওয়া মুশকিল। গ্যাংহাই বলে, আমি যা বলছি তা করো, খুব ইমার্জেন্সি, বুঝলে? এবার ডাক্তার রিমকে তার মেয়ে জিয়ং বলে, বাবা তুমি পারবে, আমিও তো সার্জন হতে চাই তোমাকে দেখেই। ডাক্তার রিম খুব খুশি হয় আর সে একজন ডাক্তারকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমার সাথে আসুন, আমাদেরকে একজন পেশেন্টের জান বাঁচাতে হবে। রিমের এরকম আচরণ দেখে ওই ডাক্তার বলে, আরে বাহ, এই লোক কবে এত বদলে গেল, কেই চমৎকার করলো। তো অনেক অ্যানেস্থেসিস্টকে কল করা হয় কিন্তু কেউই আসতে চায় না। তখন পার্ক বলে, আমি যাব, কারণ ইমার্জেন্সি তো এইভাবেই আসবে, তাই বলি কি আমরা বাহানা দিয়ে বসে থাকবো? আমি যাচ্ছি, আপনারা যা খুশি তা করুন। এবার ডাক্তার মায়া পার্ককে বলে, যেও না ট্রমা সেন্টারে, কারণ তারা তাহলে তোমাকে কর্মচারী ভেবে নেবে। এবার সার্জারি শুরু হয় কিন্তু পার্ক ঠিকই এসে পড়ে, কারণ সে দেখেছে গ্যাংহাই কত চেষ্টা করে একজন পেশেন্টকে বাঁচাতে। ডাক্তার রিম বলে, কি সিরিয়াস অবস্থা, আমি পারবো কি? গ্যাংহাই বলে, আমি যা যা বলছি তা তা করবে, বুঝলে? এবার তারা তাদের সার্জারি শুরু করে। অন্যদিকে নিউজে বলা হয় অ্যাক্সিডেন্ট ভয়ঙ্কর হয়ে থাকলেও মানুষের মৃত্যুর হার কম, কারণ ডাক্তাররা সেখানে পৌঁছে গিয়েছিলেন। আর তার মধ্যে ডাক্তার বায়ক গ্যাংহাই অন্যতম, তিনি এই মুহূর্তে সিরিয়াস সার্জারিতে আছেন। তো গ্যাংহাই প্রথমে সে বাচ্চা ছেলের সার্জারি করে আর বাকি শেষটা ডাক্তার রিমকে বলে করতে। এরপর আসে জায়নের কাছে, সেখানে এসে সে জায়নকে বুঝিয়ে বলে কীভাবে করলে পেশেন্টকে বাঁচাতে পারবে। তারপর এখান থেকে আবার দৌড়ে আসে আরেকটা ট্রমা পেশেন্টের কাছে, তাকেও সে বাঁচিয়ে নেয়। তিনজনের সার্জারি শেষ করে বাইরে আসে গ্যাংহাই এবং জায়ন। বাইরে ডাক্তার হান বলে, কি ব্যাপার, তিনজনই কি মারা গেল? না হলে এত তাড়াতাড়ি এরা আসছে কিভাবে?
গ্যাংহের জায়ন আসে মিডিয়ার সামনে, এসে বলে আমরা সেই 3জন ট্রমা পেশেন্টকে বাঁচিয়ে নিতে সক্ষম হয়েছি। তবে এই কাজ আমি একা করতে পারতাম না, আমাকে মেডিকেলের সবাই হেল্প করেছে। এই যে ডাক্তার জায়ন, সে মৃত্যু পথযাত্রী একজনকে বাঁচিয়েছে। জায়ন শকড হয়ে থাকে, তখন গ্যাংহাই বলে স্মাইল করবুকা। এরপর গ্যাংহাই থ্যাঙ্কস বলে ডাক্তার রিমকে, ডাক্তার পার্ককে আর নার্স জাংমিকে। সবার নাম ধরে ধরে গ্যাংহাই তাদের পরিচয় করায় আর বলে আমি ট্রমা পেশেন্ট বাঁচাতে পেরেছি কারণ আমরা একসাথে গ্রুপ হয়ে কাজ করেছি। তাই আমি ডিরেক্টরকে বলবো প্লিজ আপনি এবার আমাদের ট্রমা সেন্টারের জন্য স্টাফ বাড়িয়ে দিন। গ্যাংহাই জায়নকে কানে কানে বলে এটাই সুযোগ ডিরেক্টরকে ফাঁসিয়ে ট্রমা সেন্টারের জন্য ফান্ড আনা, তাই স্মাইল করতে থাকো। তো ডিরেক্টর এইসব টিভিতে দেখে বলে বজ্জার ডাক্তার গ্যাংহাই আমার পেছনে লাগছিস, আমি তোকে ছাড়বো না। তো এরপর ক্যান্টিনে বসে বসে গ্যাংহাই নিউজ দেখে তাকে নিয়ে, সেখানে সে নিজেই নিজেকে কমেন্ট করে আরে ডাক্তার গ্যাংহাই আপনি তো অনেক হ্যান্ডসাম আর আপনার কাজেরও কোনো জবাব হয় না। জাংমি বলে আপনি আবারও নিজের পজিটিভ কমেন্ট করছেন। গ্যাংহাই বলে হে তো এতে খারাপ কি আছে, সবাই জানে আমি জিনিয়াস। তারপর জাংমি বলে হে অ্যাটেনশন সিকার। গ্যাংহাই বলে কি বললে? জায়ন বলে স্যার আমি কিছু বলিনি, জাংমি বলেছে। জাংমি এসে বলে হ্যাঁ আমিই তো বলেছি। এই কথা বলে সে উঠে যায়। পরে গ্যাংহাই জায়নের মাথায় মেরে বলে তো তুমি এখনো কাহিনী বুঝতে পারোনি, কেন আমি মিডিয়ার সামনে এসব বলেছি? জায়ন বলে কেন বলেছেন? গ্যাংহাই বলে তুমি বলো আমাদের ট্রমা সেন্টারের ব্যাপারে বাকি ডিপার্টমেন্ট কি বলে। জায়ন বলে তারা বলে আমাদের ট্রমা সেন্টার বেকার, ফালতু, টাকা নষ্টের কারখানা, তারপর আরও অনেক কিছু। গ্যাংহাই বলে হ্যাঁ তো এই পরিস্থিতিতে আমাদের ট্রমা সেন্টার ডিপার্টমেন্ট টিকিয়ে রাখতে হলে প্রয়োজন পাবলিকের অনেক সাপোর্ট। তাদেরকে জানাতে হবে আমরা এখানে কত মানুষের প্রাণ বাঁচাতে পারছি, ট্রমা সেন্টারের কতটা প্রয়োজন এটা তাদের রিয়েলাইজ করাতে হবে। তাহলে তো আমাদের ফান্ড আসবে, বাজেট বাড়বে, বুঝলে কি না? জায়ন বলে হ্যাঁ স্যার বুঝেছি। এবার ডিরেক্টরকে বাধ্য হয়ে ফান্ড বাড়ানোর স্টেটমেন্টের মধ্যে সিল দিতে হয়। যদিও সে সিল দিতে সময় নিচ্ছিল, কিন্তু গ্যাংহাই নিজে তার হাত চেপে দিয়ে দেয় আর বলে আসলে আমরা ট্রমা সেন্টারের ডাক্তার তো তাই এত সময় নেই আমাদের। ডিরেক্টর বলে বাহ অবশেষে তুমি পেয়েই গেলে, মুবারক। গ্যাংহাই বলে মুবারক পরেই দিয়েন যখন জরুরি অনুযায়ী স্টাফদের বাড়াবেন। ডিরেক্টর বলে আরে ভাই আর কত স্টাফ চাই তোমার? গ্যাংহাই বলে আমি তাহলে কল করছি হেলথ মিনিস্টার কাংকে। ডিরেক্টর বলে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? গ্যাংহাই বলে হ্যাঁ দিচ্ছি তো তারপর কল করে ডিরেক্টরকে কাং আর বলে দেখুন ডিরেক্টর চেয়ে এই অ্যাক্সিডেন্টের পর কুরিয়ার সবার নজর ট্রমা সেন্টারের মধ্যে পড়েছে। এবার ডিরেক্টর ডাক্তার হানকে বলে ট্রমা সেন্টারের জন্য স্টাফ চাই, তাই সার্কুলার বের করো। হান বলে কিন্তু এইভাবে তো হবে না, কেউ অ্যাপ্লাই করে না ট্রমা সেন্টারের জন্য। ডিরেক্টর বলে হেলথ মিনিস্টার কাং আমাদের সাপোর্ট চেয়েছেন তাই করতেই হবে। আর এদিকে ডাক্তার গ্যাংহাই হেলিকপ্টার উড়াতে উড়াতে আমার পকেট খালি করে ফেলছে। এই শয়তান আমার পেছনে কেন পড়ে আছে কিছু বুঝতে পারছি না, তবে তুমি কিছু করো না হলে তোমার চাকরি শেষ। এবার ডাক্তার রিমকে হান বলে আরে ওই গ্যাংহাই আমার ব্যান্ড বাজিয়ে রেখেছে। ডিরেক্টর বাধ্য হয়ে ফান্ড রিলিজ করে দিয়েছেন। রিম বলে সত্যি? হান বলে হ্যাঁ আমারও বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই সত্যি। ডাক্তার রিম বলে ভালোই হয়েছে, যদি না হতো তাহলে আমি এসেছিলাম কথা বলতে। হান বলে কি বললে ভালো হয়েছে মানে? তোমার আবার মন বদলে গিয়েছে নাকি কারণ সে তোমার মেয়েকে বাঁচিয়েছে? ডাক্তার রিম বলে না তো স্যার আমি এমনি বলেছি, আমরা তো একসাথে আছি আর সবসময় থাকবো। তখন হান দেখে আবারও হেলিকপ্টার উড়ছে। হান সেখান থেকে গালিগালাজ করে বলে আরে এই হেলিকপ্টার থামা বলছি, আমি এখানে জলে পড়ছি আর তুই আকাশে উঠছিস, নিচে আয় বলছি শয়তান। অন্যদিকে গ্যাংহাই আর জায়ুন নতুন আরেকজন ট্রমা পেশেন্ট নিয়ে আসে। পার্ককে বলে অ্যানেস্থেসিয়া দিতে। তখন জায়ন বলে উনাকে ডাক্তার পার্ক ডাকেন, তাহলে আমাকে কেন আমার নাম ধরে ডাকেন না? গ্যাংহাই মজা করে বলে আগে নিজের কাজ করো বুঝলে। তো আজ এখানে নতুন একজন নার্স আসে যে খুব ভুল করছিল। তখন জাংমি এসে বলে স্যার তার সাথে একটু কম রাগ করবেন প্লিজ, সে নতুন তো তাই ভয়ের মধ্যে আছে। অন্যদিকে ডাক্তার রিম খেয়াল করে ডাক্তার হান ফায়ার কমিশনারের সাথে কথা বলছে। রিম বলে কি ব্যাপার, সে ফায়ার কমিশনারের সাথে কি করছে? তাহলে তো কিছু না কিছু ভেজাল আছেই। না কিছু না, সম্পূর্ণটাই ভেজাল। অন্যদিকে জায়ন বলে ডাক্তার ব্যাগ স্যার একজন পেশেন্ট পাহাড়ের দিকে পড়ে আছেন আর তার সিরিয়াস হেড ইনজুরি হয়েছে, কিন্তু ন্যাশনাল রেস্কিউ টিম বলছে হেলিকপ্টার দিবে না। নতুন যে অফিসার এসেছে সে মানা করছে। গ্যাংহাই বলে কি বলে দিবে না মানে কি? তারপর সে কল করে আর ওই অফিসার চেয়ে বলে দেখুন আপনি এই যে যখন তখন হেলিকপ্টার চেয়ে নিন এটা কি আপনার সম্পত্তি? এটা সরকারের জিনিস। আর তাছাড়া আপনি নিজেও হেলিকপ্টার চালিয়েছিলেন, এসব আর চলবে না। আগে একটা ফর্ম এসে ফিল আপ করুন, তারপরেই হেলিকপ্টার পাওয়া যাবে। গ্যাংহাই রেগে গালিগালাজ করে। জায়ন বলে স্যার আমি কথা বলেছি সেখানে গাড়ি নিয়েও যাওয়া যাবে। গ্যাংহাই বলে ট্যাক্সি দিয়ে কতক্ষণে পৌঁছাবো গাধা?
জাংমি বলে, স্যার অ্যাম্বুলেন্স তো আছে। এবার জাংমি সেই অ্যাম্বুলেন্স দেখিয়ে বলে, এটা আমাদের ট্রমা সেন্টারের ফান্ড থেকেই কিনেছিল, জাস্ট শো অফের জন্য। তো এখন যখন হেলিকপ্টার নেই তাই আপাতত এটাই ইউজ করতে হবে। গ্যাংহাই বলে, এটাই তো দরকার ছিল, এতদিন কেন আমি এটা দেখলাম না। চলো চলো তাড়াতাড়ি উঠে পড়ো, আর গ্যাংস্টার তুমিও আসো। এবার গ্যাংহাই অ্যাম্বুলেন্সকে হেলিকপ্টারের মতন চালাতে থাকে। জাংমি আর জায়ুনের চিৎকারকে দেখে জাংমি বলছিল, স্যার আপনি কি আমাকে মারার জন্য নিয়ে এসেছেন? প্লিজ ধীরে ধীরে চালান। জায়ুনও পেছনে আষ্টে পিষ্টে পড়ছিল আর বলছিল, স্যার প্লিজ একটু স্পিড কমান। কিন্তু গ্যাংহাইয়ের মাথায় এদের কোনো কথাই যায় না। সে শুধু ভাবছিল কতক্ষণে পৌঁছাবে রুগীর কাছে। তারপর রুগীর কাছে পৌঁছে গ্যাংহাই দেখতে পায় এর বেঁচে থাকার চান্স কম, কারণ ব্রেইনে রক্তকরণ হয়ে জমে গিয়েছে। তাই জায়ন বলে, আর কোনো লাভ নেই স্যার। গ্যাংহাই বলে, কেন? আমাদের তো চেষ্টা করতে হবে। জায়ন বলে, স্যার সবাই হার মেনে নিলেও আপনি কেন হার মানেন না? আমাদের নিজেদের হসপিটাল আমাদেরকে সাপোর্ট করছে না, হেলিকপ্টার দিচ্ছে না। যদি তারা হেলিকপ্টার দিত তাহলে আমরা পেশেন্টের কাছে দ্রুত আসতে পারতাম, সে বেঁচেও যেতে পারতো। গ্যাংহাই বলে, তুমি আর কতক্ষণ হেলিকপ্টারের পেছনে কাঁদবে? এখন পেশেন্টের দিকে ফোকাস করো। এবার হসপিটালে আসার পর তাকে নিউরোলজি ডিপার্টমেন্টে আনা হয়। ডাক্তার সিং বলে, তার ব্রেন অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছে। গ্যাংহাই বলে, মোটর ফাংশনও ড্যামেজ হয়ে গিয়েছে। সিং বলে, হ্যাঁ, তাই তার হুঁশ এসে গেলেও লাইফ টাইম কোমায় চলে যাবে। আপনি সময় মতন ট্রিটমেন্ট করেছিলেন বলেই সে এখনও বেঁচে আছে। তো এরপর ছেলের মা আসে আর তাদেরকে গ্যাংহাই বলে, আমি সরি, পেশেন্ট এই মুহূর্তে শুধু বেঁচে আছে, কিন্তু কোনো মুভমেন্টস নেই। ডাক্তার সিং আরেকজন ডাক্তারকে বলছিল, তুমি জানো ডাক্তার বেগ গ্যাংহাই পেশেন্টকে বাঁচাতে অনেক কিছু করেছেন। হেলিকপ্টার পাননি তাই লেট হয়ে যেতে, আর তারপর উনি চলতে গাড়িতেও তার ট্রিটমেন্ট করেছেন। কিন্তু উনি এবার ভেঙে পড়েছেন, কারণ পেশেন্ট শুধু নামেই বেঁচে আছে, কাজে সে নড়তেও পারছে না। ডাক্তার রিম এসব শুনে বলে, ও তার মানে ডাক্তার হান ফায়ার কমিশনের সাথে কথা বলে হেলিকপ্টার ক্যান্সেল করিয়েছে। আমি কি বলবো এটা ডাক্তার বাইককে? না না, তার সাথে বন্ধু হতে পারবো না। কিন্তু যা হয়েছে সেটাও তো উচিত হয়নি। তাই ডাক্তার রিম অন্য গলায় আওয়াজ নিয়ে কল করে, কিন্তু গ্যাংহাই বলে, আরে ডাক্তার রিম কি বলছেন? রিম বলে, কি চতুর রে বাবা, চিনে গিয়েছে। আচ্ছা আমি যে তোমাকে বলছি সেটা কিন্তু কাউকে বলবে না। আমার মনে হচ্ছে হেলিকপ্টার ক্যান্সেল করিয়েছে ডাক্তার হান। এবার গ্যাংহাই এসে হানকে এসব জিজ্ঞেস করে। হান বলে, তোমার কাছে প্রমাণ আছে আমি করেছি যে তার? গ্যাংহাই বলেছি, কি নির্লজ্জ বেহায়া মানুষ। একজন পেশেন্টের প্রাণ চলে যাচ্ছে আর সে এখনো প্রমাণ চাইছে। তোর মতো অমানুষ জানোয়ার আগে দেখিনি। হান বলে, কি বললি তুই? গ্যাংহাই বলে, দেখ গালি দিবি না, খুব পস্তাতে হবে। তো এরপরও হান আজে বাজে কথা বলছিল, তাই গ্যাংহাই তাকে শূন্যে তুলে আছড়ে ফেলে আর বলে, তুই এখান থেকে উঠলে আমি তোর হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো। এ কথা বলে গ্যাংহাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে জায়নকে জাংমি কল করে বলে, ডাক্তার বায়েক বলেছেন তুমি এখনই পুরনো বিল্ডিংয়ের ছাদে আসতে। জায়ন ভয় পায় আর বলে, কিন্তু কেন? এখন তো অন্ধকার সেখানে, তাই না? জাংমি বলে, স্যার বলেছেন তাই চুপচাপ চলে আসো। এবার জায়ন এসে দেখে সেখানে তো জাংমি অপেক্ষা করছে। জাংমি বলে, আমি শুনেছি তোমার মন খারাপ হেলিকপ্টার নিয়ে। আমি এখানে এসে নিজের রাগ শেষ করি চেঁচামেচি করে, এইভাবে দেখো। তারপর জাংমি সেখানে কিচেনের পাইপলাইনে আওয়াজ করে গালিগালাজ করে, কেন হেলিকপ্টার দিল না। কিচেনের মহিলারা বলে, এই মেয়েটা এখানে এসে কেন এরকম করে। তখন আরেকজন বলে, হতে পারে খুব রাগে আছে, মেয়েটা এমনিতে ভালো। আর সে জানেও না তার আওয়াজ যে আমরা শুনতে পাই। এসব বলে তারা হাসতে থাকে। জাহ্নবী জায়ানকে বলে, তুমি ট্রাই করে দেখো। জায়ান বললে, কিন্তু আমি তো গালিগালাজ করতে জানি না। তারপর জাহ্নবী বলে, কোনো ব্যাপার না, চেষ্টা করে এমনি তো। তারপর জায়নও করে, পরে দুইজন সেখানে বসে কথা বলে। কিছুক্ষণ পর জায়নকে মেসেজ করে ডাকে গ্যাংহাই। তারপর গ্যাংহাই জায়ন আসার পর বলে, খাও বসে। জায়ন বলে, সরি স্যার, আমি অ্যাম্বুলেন্সে পেশেন্টের উপর হাল ছেড়ে দিয়েছিলাম আর আপনাকে অনেক কিছু বলেছিলাম। গ্যাংহাই বলে, সরি বলো না, আমি কেন ডাক্তার হয়েছি জানো? আমার বাবা একটা ট্রাফিক অ্যাক্সিডেন্টে পড়েন, তাকে কোনো হসপিটালে রাখছিল না। অবশেষে যখন একটা হসপিটাল আসেন তখন ওনার মৃত্যু হয়, আর তাই আমি ডাক্তার হয়ে যাই। আর এটার জন্যই আমি আমার কোনো পেশেন্টের উপর হাল না ছাড়ার ওয়াদা করি। হ্যাঁ, একটু ফিল্মি লাগতে পারে, কিন্তু কি করব। দিনরাত রোবটের মতন কাজ করতে হলে একটা কারণ তো লাগবে, আর এটাই ছিল আমার কারণ। তুমিও এই কঠিন পথে হাঁটতে পারবে যদি সেই কারণটা খুঁজতে পারো। তাই সরি বলো না, খেয়ে না, বুঝলে? জায়ন বলে, হ্যাঁ স্যার, আমি কথাগুলো মনে রাখবো। অন্যদিকে ডাক্তার হান ডাক্তার রিমকে বলে, তুমি আমাকে গ্যাংহাইয়ের রহস্য সম্পর্কে বলো, আমি তাকে বরবাদ করতে চাই। তুমি তো বলেছিলে তার সম্পর্কে কি জানো। যদি না বলো তাহলে আমি তোমাকে আর ফান্ড দিব না।
কিন্তু রিম বলে আমি পারবো না বলতে, সে আমার একমাত্র মেয়েকে বাঁচিয়েছে, তাকে ধোঁকা দেওয়া অসম্ভব। অন্যদিকে আজ একটা পেশেন্ট আসে যার গলার দিকে এমনভাবে চাকু গিয়েছে যে সার্জারি ছাড়া উপায় নেই। অন্যদিকে হান গিয়ে ডিরেক্টরকে বলে পেশেন্ট রিপোর্ট করেছে গ্যাংহাইয়ের বিরুদ্ধে। তারা জানতে চাইছে যে ছেলে ট্রিটমেন্ট গাড়িতে হয়েছে তা ঠিক ছিল কিনা, আর এটাই সুযোগ একে হসপিটাল থেকে বের করার। অন্যদিকে গ্যাংহাই যখন পেশেন্ট নিয়ে দৌড়ে যাচ্ছিল তখনই সেখানে অফিসাররা এসে আটকায় আর বলে ডাক্তার বায়েক গ্যাংহাই ট্রিটমেন্ট করতে পারবে না। ওনার বিরুদ্ধে রিপোর্ট এসেছে চলতি গাড়িতে ট্রিটমেন্ট করেছেন পেশেন্টের ফ্যামিলির অনুমতি ছাড়া। তো এইসব করিয়েছে আসলে হান। এবার গ্যাংহাইয়ের মাথা খারাপ হয়ে যায়। সে তাদের সামনে থেকে সরতে বলে কারণ পেশেন্ট সিরিয়াস অবস্থায় আছে, কিন্তু তারা কিছুতেই সরে না। জাংমি এসে বলে স্যার এসব ডিরেক্টর করিয়েছেন, কি করবো আমরা, তাকে বাঁচাতে পারবো কি? গ্যাংহাই বলে জায়ন তুমি তাকে ভেতরে নিয়ে যাও, আমি আসছি। গ্যাংহাই দৌড়ে যেতে থাকে ডিরেক্টরকে জিজ্ঞেস করতে, কারণ সে জানতে চায় এত নিচে কিভাবে মানুষ নামতে পারে। তো গ্যাংহাই এরপর ডিরেক্টরের কাছে না গিয়ে আরেকজন ডাক্তারের কাছে যায় আর তাকে গিয়ে ইচ্ছে মতন বলে আসে এইসব আটকাতে। এবার সেখান থেকে কথা বলে শেষে গ্যাংহাই সার্জারি শুরু করে। ডাক্তার পার্ক আর জাংমির বিশ্বাস ছিল গ্যাংহাই আসবে আর সেটাই হয়। তো সার্জারির মাঝে তাদের একটা জিনিস লাগতো, সেটা আনতে জাংমি তুফানের মতন উড়ে যায় আর তার পেছনে পেছনে জায়নও দৌড়ে যায়, আর সেটা তারা অনুমতি ছাড়াই নিয়ে আসে। অন্যদিকে রিম জায়নকে বলে তুমি জানো হান একটা প্রেস মিটিং ডেকেছে, সেখানে তারা বলছে ওই পেশেন্টকে গাড়িতে ট্রিটমেন্ট করায় আজ ঘুমায় আছে, তাই সমস্ত দোষ গ্যাংহাইয়ের। জায়ন গ্যাংহাইকে বলে স্যার আপনি যদি সেখানে গিয়ে সবটা না বলেন তাহলে প্রেস ছাপিয়ে দিবে আপনি দায়ী। গ্যাংহাই বলে তো কি করবো এখন, এই পেশেন্টকে মরার জন্য রেখে প্রেস মিটিং করব? চুপচাপ এসে সার্জারিতে মন দাও, কি হবে না হবে তা পরে দেখে নিব। ডাক্তার রিম এসে ডাক্তার সিংকে বলে তুমি তো জানো ডাক্তার বেগ গ্যাংহাই কোনো ভুল ট্রিটমেন্ট করেনি, সে তাকে বাঁচাতে গাড়িতে মাথায় হুল করে, তাহলে এখন সেটা বলছো না কেন? ডাক্তার সিং বলে আমি সরি পারবো না। ডাক্তার রিম বলে পারবে না কারণ তোমাদের কারোই ডাক্তার বায়েক গ্যাংহাইয়ের মতন সত্যিকারের সাহস নেই, কিন্তু আমি ওনাকে ফুল সাপোর্ট করব। তাই ডাক্তার রিম আসে মিডিয়ার সামনে হানের সমস্ত কৃতকর্মের কথা বলতে। তখনই সেখানে চলে আসে ডাক্তার গ্যাংহাই, ডাক্তার জায়ন আর নার্স জাংমি। গ্যাংহাই এসে বলে আমি এখানে সেম আমার আরেকটা পেশেন্টের রেকর্ড দিচ্ছি যার মধ্যে আমি এটা প্রমাণ করে আমি ভুল ট্রিটমেন্ট করিনি। তফাৎ শুধু সেই পেশেন্টকে হেলিকপ্টারে করে আনা হয় আর এই পেশেন্টকে অ্যাম্বুলেন্সে, আর যার ফলে ওই পেশেন্ট বাঁচলেও এই পেশেন্ট কোমায় চলে যায়। এবার প্রশ্ন আসছে হেলিকপ্টার কেন আসেনি? তো এই কাজ কার সেটা আমি আজ সবার সামনে বলবো, প্রমাণও করব। আমি অনেক রিকোয়েস্ট করি হেলিকপ্টারের জন্য, কিন্তু সেটা ক্যান্সেল করে ফেলে ডাক্তার হান। তো তারপর সেখানে সব প্রমাণ হয় যার ফলে অনেক লাঞ্ছিত হয়ে সেখান থেকে যায় ডাক্তার হান। পরে গ্যাংহাই সবাইকে বলে আমরা আর কতদিন টাকার জন্য মানুষের জীবন হেলা করব। তারা হেলিকপ্টার দেয়নি কারণ হসপিটালের বাজেট কমাতে চাইছিল, আর তাদের বাজেটের চক্করে আজ এই মা চোখের পানি নিয়ে বসে আছে। আমি জানি না কবে এটা শেষ হবে, কিন্তু আশা করবো আর এরকম দৃশ্য যেন না দেখতে হয়। তো ডাক্তার হানকে পুলিশ ধরে নিয়ে যায় আর সেখানে সে বলে গ্যাংহাই বেঁচে যায় কারণ তাকে হেলথ মিনিস্টার কাং সাপোর্ট করে। এবার সব দিকে কাংকে নিয়ে লেখালেখি হচ্ছিল। তখন কাং গ্যাংহাইকে কল করে বলে একটা জায়গায় আমাদের একজন সোলজারের গুলি লেগেছে, সে বাঁচতে পারবে কিনা কেউ জানে না, তাই আমি চাই তুমি তাকে গিয়ে ট্রিটমেন্ট করো, আর আমাদের নিয়ে যা লেখালেখি হচ্ছে সেটার একটা জবাব এটাই হবে। তো কি বলো, জবাব দেয়া যাক? গ্যাংহাই বলে হ্যাঁ চলুন দেওয়া যাক। এরপর গ্যাংহাই রেডি হয় আর রিমকে বলে তুমি ট্রমা সেন্টারের কাজ সামলে নিও, আমরা আসছি। আমার সাথে নার্স জাংমি যাবে আর অ্যাসিস্ট্যান্ট ডাক্তার জায়ুন। এরপর গ্যাংহাই ডাক্তার পার্কে গিয়ে বলে তো ডাক্তার পার্ক যাবে নাকি? ডাক্তার পার্ক কোনো কথা ছাড়াই যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপর তারা চারজনের টিম বেরিয়ে পড়ে প্রাণ বাঁচানোর উদ্দেশ্যে। এরপর কাং কল করে বলে আমি শুনেছি তুমি তোমার বেস্ট টিম চুজ করেছো, আমি সুইডেনে তোমাদের জন্য সব ব্যবস্থা করে দিয়েছি, তাই সেখানে গিয়ে ক্যাপ্টেন জিয়ানকে বাঁচিয়ে আবার ঠিকঠাক মতন ফিরে আসো। এবার প্লেনে বসে গ্যাংহাই ভাবছিল যতগুলো গুলি লেগেছে তো আমরা যাওয়ার আগে পর্যন্ত বেঁচে থাকবে তো, যাক সমস্যা নেই, আমি ঠিক সামলে নিব। অন্যদিকে হেলথ মিনিস্টার এসে ডিরেক্টরকে বলে লজ্জা করছে না হেলিকপ্টার ক্যান্সেল করার কাহিনীটা নিয়ে? এখন আমি ভেবেছি ডাক্তার বায়েক গ্যাংহাইয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করব। জানেন কি সেটা? আমি এই হসপিটালে নিজেদের হেলিকপ্টার আনবো। এই কথা ডিরেক্টরের মুখ থেকে চাই পড়ে যায়। হেলথ মিনিস্টার বলে ডাক্তার বায়েক বলেছে সে ক্যাপ্টেনকে জীবিত নিয়ে আসবে, আর ততদিনই ট্রমা সেন্টারের দায়িত্ব আমার। ওদিকে গ্যাংহাই এসে দেখে ক্যাপ্টেন জিয়ানের অবস্থা খারাপ, হসপিটালে আগুন লেগে সব ব্লাড নষ্ট হয়ে যায়, তাই জিয়ানকে ব্লাডও দেওয়া যাচ্ছে না, আর গুলি লাগার জায়গাগুলোতে ইনফেকশন হয়ে যায়। তাই গ্যাংহাই সিদ্ধান্ত নেয় দ্রুত সার্জারি করবে। অন্যদিকে এই নিউজ ছড়িয়ে পড়ে আর এখন তো ডাক্তার বেগ গ্যাংহাইকে ন্যাশনাল হিরো বলা হচ্ছে। এদিকে ট্রমা সেন্টারের মধ্যে অনেকগুলো পেশেন্ট আসে, ডাক্তার রিম তো একেবারে থ হয়ে দাঁড়িয়ে থাকে।
তখন নার্স বলে, ডাক্তার রিম, আমাকে ডাক্তার বায়েক গ্যাংহাই বলেছিলেন যদি আপনি হুঁশ হারান তাহলে মনে মনে ভাববেন আপনিই ডাক্তার বেক গ্যাংহাই। এবার রিম চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আমি হচ্ছি ডাক্তার বেক গ্যাংহাই, চুপ করো তোমরা, সবার চিকিৎসা হবে কিন্তু চুপ না হলে সব মরবে। আমি হচ্ছি ডাক্তার বেক গ্যাংহাই। এসব বলে ডাক্তার রিম একরকম লাফানোই শুরু করে। এদিকে গ্যাংহাই সার্জারি শুরু করে, কিন্তু তাও তার কোনো অবস্থার উন্নতি হয় না। প্রচুর রক্তের প্রয়োজন, তাই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কথা বলে গ্যাংহাই। তবে এটা আসতেও লাগবে 2 সপ্তাহ। অন্যদিকে পার্কে কল করে ডিরেক্টর বলে, কি অবস্থা সেখানে? পার্ক বলে তাকে এখান থেকে নিতে হবে, না হলে বলা যাবে না কি হবে। রক্তের প্রয়োজন। জাংমি পেছন থেকে এসে বলে, তো তুমি এসব করছো ডাক্তার পার্ক? পার্ক বলে, ভুল বুঝছো, আমি সত্যিটা বলিনি। এবার জিয়ানের অবস্থা আরও খারাপ হয়, তাই তাকে ব্লাড দেয় জাংমি। গ্যাংহাই বলে, একে এখানে রাখলে বাঁচবে না, তাই ট্রান্সপোর্ট করতে হবে। অ্যাম্বুলেন্সে বসেও জাংমি সরাসরি ব্লাড ট্রান্সফার করে জিয়ানকে। এবার একটা গেটের সামনে এসে আটকায় অফিসাররা। তখন গ্যাংহাই বলে, তোমাদের বসকে বলো মালাঙ্ক এসেছে। তো জাংমি বারবার নিজের ব্লাড দিয়ে জিয়ানকে বাঁচিয়ে তো রাখছে, তাও তার বিপি ড্রপ করছে। গ্যাংহাই কি করবে বুঝতে পারছে না, কারণ অনুমতি আসতে দেরি হয়ে যাবে। আর অফিসারও বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। এদিকে জাংমি ডিরেক্ট ব্লাড দিচ্ছে নিজের লাইফ রিস্ক করে। জায়ন বারবার গ্যাংহাইকে বলছিল, স্যার আমরা কি করব, কিভাবে তাকে বাঁচাবো। তখন গ্যাংহাই আর অপেক্ষা না করে অ্যাম্বুলেন্স চালাতে থাকে। একের পর এক গুলি ছুটতে থাকে। শেষ গুলিটা গ্যাংহাইকে মারতেই যাবে, তখন সেখানে অ্যানাউন্স করে অফিসারদের প্রধান বিম। আর সে বলে তাকে গুলি করবে না, আসতে দাও, তাও সসম্মানে। সে হচ্ছে মালাঙ্ক, যে কিনা আফগানিস্তানে আমাদের অনেক সৈনিকদের বাঁচিয়েছিল। তাই তাকে হসপিটালে সমস্ত হেল্প করো, যা যা তার চাই। এবার সার্জারি এই নতুন হসপিটালে শুরু হয়। আর এই হসপিটালের ডাক্তাররা বলে পেশেন্ট বাঁচতে পারবে না, অবস্থা খুবই খারাপ। বিম বলে, না, সে বেঁচে যাবে, কারণ তাকে বাঁচাবে এই ডাক্তার। তোমরা মালাঙ্কের মুখের দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? তার মুখে এক ফুটাও টেনশন নেই। এর মানে সে কনফিডেন্ট তার পেশেন্ট নিয়ে। আর মালাঙ্ক এরকমই। আগেও সে তার ইচ্ছা মতন ট্রিটমেন্ট করতো, আর সব শেষের রাইট সেই হতো। আজও দেখো পেশেন্টের জন্য গুলির মধ্যে নিজেকে ঠেলে দিল। তাই তাকে শুধুমাত্র ডাক্তার শব্দে ডেসক্রাইব করা অসম্ভব। এবার গ্যাংহাই জিয়ানের স্মল ইন্টেস্টাইন বের করে, সেখানে গুলিটা থাকার কথা। আর যদি এখানে না থাকে তাহলে তাকে বাঁচানো অসম্ভব। জায়ন সেটা যান প্রাণ দিয়ে খুঁজতে থাকে, আর সে অবশেষে সেটা পেয়েও যায়। তো এবার পরের দিন জাংমির চোখ খুলে দেখে সে বেডে আছে আর স্যালাইন চলছে। জাংমি জায়নকে বলে, পেশেন্ট কেমন আছে? জায়ন বলে, এখন তো ঠিক আছে, তবে কুরিয়ার যেতে হলে এয়ার অ্যাম্বুলেন্স লাগবে। ওদিকে গ্যাংহাই বিমকে গিয়ে বলে, আমি তোমাকে যত হেল্প করেছি তার বদলে এখন আমি চাই এয়ার অ্যাম্বুলেন্স। কথা বলো আর আমার জন্য রেডি করো। তো তারপর তারা এয়ার অ্যাম্বুলেন্স পেয়েও যায়। আর যাওয়ার সময় জাংমি পার্ককে বলে, আপনি কেন ডিরেক্টর হয়ে কাজ করছিলেন? পার্ক বলে, কারণ আমি না করলে আমার জায়গায় অন্য কাউকে দিত, আর আমি তো এমনিতেও পরীক্ষা দিয়ে ট্রমা সেন্টার জয়েন করব, তাই আর তাকে কিছু বলিনি, আর এমন ভাব নিয়েছি যেন তার হয়ে কাজ করছি। জাংমিতে এই কথা অনেক খুশি হয়ে যায় আর বলে, আপনার অপেক্ষায় থাকবো আমরা। অন্যদিকে কুরিয়াতে চারদিকে নিউজ হয়েছে ডাক্তার বেক গ্যাংহাই সোলজার জিয়ানকে বাঁচিয়ে আনছেন, আর তিনি এয়ারপোর্টে নেমেই সে ব্যাপারে ইন্টারভিউ দিবেন। তো এয়ার অ্যাম্বুলেন্স কুরিয়ায় আসতেই সাথে সাথে রিপোর্টর ভিডিও করা শুরু করে। জাংমি আর জায়ন এরা পেশেন্টকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়, আর সেখানে গ্যাংহাই কিছু ইনফরমেশন দেয় পেশেন্টের ব্যাপারে। এরপরেই গ্যাংহাই জানতে পারে একটা জায়গায় আগুন লেগেছে এবং সেখানে ডাক্তার রিম গিয়েছে, কারণ সে নিজেকে ডাক্তার বায়েক ভাবছে। এবার গ্যাংহাই এয়ারপোর্ট থেকে সোজা ওইখানে চলে যায়। গিয়ে দেখে ডাক্তার রিম পেশেন্ট দেখছে। গ্যাংহাই বলে, সেফটি গিয়ার লাগাও, তুমি এসবে অভ্যস্ত না। ডাক্তার রিম ইমোশনাল হয়ে বলে, তুমি এখন এসেছো, এত দেরি কেন করলে? আমি কত একলা হয়ে গিয়েছিলাম জানো? গ্যাংহাই বলে, সরি, কিন্তু তুমি খুব ভালো কাজ করেছো। তো গ্যাংহাই কাজ করতে গিয়ে তার সামনে একটা ব্লাস্ট হয়। রিম এসে তাকে দেখতে যায়, কিন্তু গ্যাংহাই নিজে আঘাত পেয়েও বলে, প্লিজ তোমরা আগে পেশেন্ট বাঁচাও, আমাকে দেখতে হবে না। তো হেলিকপ্টারে করে আসার সময় খুব বেশি অসুস্থ হয়ে পড়ে গ্যাংহাই। ডাক্তার রিম বলে, তোমার এই অবস্থা, তুমি তাহলে সার্জারি করতে পারবে না? গ্যাংহাই বলে, একটা টুকরো ঢুকে গিয়েছে আর ব্লিডিং হচ্ছে না। ডাক্তার রিম বেশ ঘাবড়ে যায়। ওইদিকে জাংমি আর জায়ুন জিয়ানকে দেখছিল। তখন জায়ুনের কাছে কল আসে। জাংমি বলে, কি হয়েছে, কার কল? জায়ন বলে, একজন পেশেন্ট আসছে হেলিকপ্টারে করে, আর সেই পেশেন্ট আমাদের ডাক্তার বায়েক গ্যাংহাই। এই কথাটা বলে দুইজনই থমকে যায়। আর জায়ন নিজেকে কোনো মতে সামলে এমার্জেন্সিতে এসে বলে, অ্যানেস্থেসিস্টকে ডাকো আর সার্জারি সবকিছু রেডি করো। জাংমি বলে, ডাক্তার জায়ুন, কে সার্জারি করবে? যদি সেই বেডে আমাদের স্যারই শুয়ে থাকেন, কি হলো বলো? জায়ুন তখন চুপ হয়ে যায়। যে মানুষটা সবাইকে বাঁচিয়ে আসলো, আজ তাকে কে বাঁচাতে আসবে? তো তারপর ডাক্তার বেক গ্যাংহাইকে হেলিকপ্টার থেকে নামানো হয়। গ্যাংহাই যেতে যেতে জায়নকে বলে, দেখো তুমি পারবে তো? জায়ন বলে, কি স্যার?
গ্যাংহাই বলে, আমি চাই তুমি নিজের সিদ্ধান্ত নিজে নিবে, এবার নিবে। আর তখন জায়ন ভাবছিল, কি করব আমি? স্যারকে বাঁচাতে আগে কি আমি দেখব আঘাত কতটা গভীর, নাকি এখানে সময় নষ্ট না করে চলে যাব সার্জারিতে? কি করা উচিত? ডাক্তার গ্যাংহাই বলেছেন, আমি পারবো, আর সিদ্ধান্ত সবসময় লিড সার্জন নেয়। তো এই কথাটা ভেবে জায়ন সবার বিরুদ্ধে গিয়ে সোজা সার্জারিতে আনে। পার্ক বলে, কি করছো? আগে চেক করতে তো দাও আঘাতটা কতটা গভীর। এসব কিছু না দেখে পেট থেকে যদি টুকরা বের করতে যাও তাহলে তিনি মারাও যেতে পারেন। জায়ান বলে, আমি সময় নষ্ট করতে পারবো না, সার্জারি তো করবই। আর ডাক্তার বলেন, রুগীকে কি করা উচিত সেটা তার অবস্থা দেখে বিবেচনা করতে হয়। আর এই মুহূর্তে আমি এটা সিদ্ধান্ত নিয়েছি, সার্জারি হবে। আর প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করুন। তো এরপর জায়ন, ডাক্তার রিম এবং ডাক্তার পার্ক মিলে সার্জারি সম্পূর্ণ করে। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় চোখ খুলেছে গ্যাংহাই। আর সে নিজেই নিজেকে বলছে, কংগ্রাচুলেশন মিস্টার গ্যাংহাই, আপনি বেঁচে আছেন। জায়ন এটা শোনা মাত্রই দৌড়ে সেখানে আসে। ডাক্তার রিম বলে, আগে তো লিড সার্জনেরই দেখা করা উচিত, তাই তুমি যাও। জায়ন ভেতরে গিয়ে বলে, স্যার আপনি কেমন আছেন? গ্যাংহাই বলে, আমি শুনেছি তুমি আমার সার্জারি করেছো আঘাতের গভীর না চেক করেই, কিন্তু কেন? জায়ান বলে, আমি সময় নষ্ট করতে চাইনি। আর আপনিও বলেন সিরিয়াস পেশেন্টের ইমিডিয়েট ট্রিটমেন্ট প্রয়োজন, আর আমি সেটাই করেছি স্যার। আপনাকে বাঁচানোই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। সরি, আমি নিয়ম মানিনি। গ্যাংহাই বলে, সরি বলতে হবে না, আসলে তুমি অনেক ভালো কাজ করেছো ডাক্তার জায়ুন। জায়ুন সারপ্রাইজড হয়ে বলে, কি বললেন স্যার? আমার নাম ধরে ডাকলেন? গ্যাংহাই বলে, হ্যাঁ, কারণ তুমি তোমার নাম অর্জন করে ফেলেছো। জায়ুন তো খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর ভেতরে বাকি সবাই এসে গ্যাংহাইকে দেখে। তারপর টিভি নিউজ হয়, সেখানে গ্যাংহাইয়ের অনেক প্রশংসা করা হয় এবং ডাক্তার হেলিকপ্টারের ব্যাপারে অনেক উদ্যোগ নেওয়া হয়। বেশ কিছুদিন পর গ্যাংহাই আসে ডিরেক্টর চেয়ের সাথে কথা বলতে। গ্যাংহাই বলে, আপনি কাজে আসছেন না কেন? আমি তো ভাবছি আমাদের এখানে নাইট ডিউটিও করার ব্যবস্থা করব। ডিরেক্টর চেয়ে বলে, তার মানে এখন কি তুমি 24 ঘন্টা ডিউটি করে হসপিটাল বন্ধ করতে চাও? আর তুমি চাওটা কি? এত হসপিটাল থাকতে তুমি আমার হসপিটালেই কেন জয়েন করলে? গ্যাংহাই বলে, তাহলে আপনি জানতে চান আমি কেন এই হসপিটালে এসেছি? এবার শুনেই নিন। আমার বাবার যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কোনো হসপিটালে তাকে ভর্তি নেয়নি। ঘুরতে ঘুরতে আপনার হংকং হসপিটালে আনা হয়। সেখানে আমার বাবার শেষ এক বিন্দু নিঃশ্বাস পর্যন্ত একটা ডাক্তার চেষ্টা করে যায় তাকে বাঁচাতে। সেই ডাক্তারও সেদিন আমার বাবার জন্য চোখের পানি ফেলেছিল। আমি সেদিন ওই ডাক্তারের চেষ্টা দেখে সিদ্ধান্ত নেই একদিন আমিও তার মতন ডাক্তার হব, যে আমার বাবাকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছিল। আমি তার মতন পেশেন্টের উপর শেষ পর্যন্ত আশা ছাড়ব না। সেই ডাক্তারটাকে জানেন? ডাক্তার চে ঝঙ্গল। হ্যাঁ স্যার, আমি সেই ছোট্ট থেকে আজ পর্যন্ত আপনার মতনই একজন ডাক্তার হতে চেয়েছি। সেই 24 বছর আগের ডাক্তার চে ঝং অলের মতন। কিন্তু জানি না এখন আমার ওই প্রিয় ডাক্তার, আমার ইন্সপিরেশন কোথায় হারিয়ে গিয়েছে। আমি এখন আসছি স্যার, ভালো থাকুন। ডিরেক্টর কি বলবে সে তো হয়ে শুধু সব শুনেই যায়। তাই ডিরেক্টর চেয়ে ডাক্তার হেলিকপ্টারের জন্য অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এবার কিছুদিন পর হেলিকপ্টার হসপিটালের ছাদে আনা হয়। সেখানে ডাক্তাররা আসে, হেলথ মিনিস্টার আসে, ডিরেক্টরও আসে। সবাই আজ খুব খুশি। গ্যাংহাই আর জায়ন তাদের ট্রমা সেন্টারের জন্য স্টাফদের ইন্টারভিউ নিয়ে এখানে আসে। গ্যাংহাই স্পিচে বলে, ট্রমা সেন্টার মানে কি আপনারা জানেন? এই কথাটা বলতে কল আসে ট্রমা পেশেন্ট আনার জন্য। গ্যাংহাই বলে, আর বলতে হবে না, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল শো করছি ট্রমা সেন্টারের কাজ। জায়ন, চলো আমাদেরকে যেতে হবে। ডাক্তার রিব সবাইকে বলে, আরে তাড়াতাড়ি উঠো, হেলিকপ্টার উড়াবে, না সরলে আমরা সবাই উড়ে যাব। পার্কার জাংমি যায় সার্জারি রেডি করতে। জায়ন আর গ্যাংহাই এরা হেলিকপ্টারে করে উড়ে যায়। আর এরই সাথে গল্পটা এখানেই শেষ হয়। আমি জানি না এটা আপনাদের কাছে ঠিক কতটা ভালো লাগবে, কিন্তু সত্যি বলতে আমার কাছে অসাধারণ লেগেছে। 1 মিনিটও বোরিং ফিল করার মতন কিছু ছিল না। তাই আপনারা সিরিজটি একবার দেখতে পারেন কোরিয়ান ভাষায়। তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো এই মেডিকেল সিরিজটি। আজকের মতন এখানেই থাক, কথা হবে অন্য কোনো গল্পে।